গল্পের নায়ক হলেন দস্যু মোহন, যার স্রষ্টা শশধর দত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1952 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মোহন ও যক্ষের ধন। আজ থাকলো অন্তিম পর্ব। সেদিন অপরাহ্নে শঙ্করের সহিত মীরার মাসিমাতা ধীরা গ্রামের বাড়িতে উপস্থিত হইল। মাসিমাতা স্নেহময়ী আত্মীয়াকে দেখিয়া অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং তিনি যে মীরার অদর্শনে কিরূপ মর্মাহত হইয়াছিলেন তাহা বারবার বর্ণনা করিতে লাগিলেন। সুযোধনকে অভিবাদন করিয়া শঙ্কর কহিল, আপনাকে কর্তা রাত্রি 8টার ট্রেনে কলকাতায় ফিরে যাবার আদেশ দিয়েছেন সুবাবু। সুযোধন কহিল, বেশ তাই হবে। তারপর কলকাতার নতুন সংবাদ কি বলো? শঙ্কর কহিল, কর্তা আমাকে সর্বেশ্বর পালিতের উপর নজর রাখবার জন্য নিযুক্ত করেছিলেন। আজ প্রাতে তাকে দেখে আমার মনে হয়েছিল পালিত মশাই যেন পাগল হয়ে গেছেন। আমি কর্তাকে সে সংবাদ জানালে তিনি শুধু মৃদু হাস্য করিলেন। সুযোধন কহিল, তুমি কি প্রত্যাশা করেছিলে? আমি আবার কি প্রত্যাশা করব সুবাবু? আমি শুধু কর্তার মনোভাব বোঝবার চেষ্টা করেছিলাম, পারিনি। শঙ্কর ধীর স্বরে কহিল। সুযোধন কহিল, আর কিছু সংবাদ আছে? সহসা শঙ্করের মুখভাব আলোকিত হইয়া উঠিল। সে কহিল, যদিও তুচ্ছ ঘটনা, তবু আপনাকে না বলে পারছি না সুবাবু। আমরা যে ট্রেনে এখানে এলাম সেই ট্রেনে সর্বেশ্বর পালিতের একজন কর্মচারীকে দেখেছিলাম। আমার প্রথমে মনে হয়েছিল সে আমাদের অনুসরণ করছে, কিন্তু এখান থেকে ট্রেন ছেড়ে যাবার পরেও সে ট্রেনে রয়েছে দেখে আমার ধারণার পরিবর্তন হয়েছিল। সুযোধন ভ্রু কুঞ্চিত মুখে কহিল, তুমি ঠিক চিনতে পেরেছিলে তাকে? আপনি কি যে বলেন সুবাবু, আমি বুড়ো পালিতের পেয়ারের কর্মচারীকে চিনতে পারবো না? সুযোধন কহিল, তুমি দেখলে যে ধীরাগ্রাম থেকে ট্রেন ছাড়বার পরেও সে গাড়িতে বসে আছে? নিশ্চয়ই দেখেছি সুবাবু। শঙ্করের বয়স এত বেশি হয়নি যে সে এমন সব কাজে ভুল করবে। এই বলিয়া সে নত মুখে বসিয়া রইল। সুযোধন মৃদু হাস্য মুখে বলিল, যাক, বাঁচা গেল। নইলে পালিতের সহকারী যদি এই গ্রামে আসতো তাহলে আসন্ন একটা বিরাট যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হতো শঙ্কর। শঙ্কর কহিল, নিশ্চয়ই সে অন্য কোনো জায়গায় চলেছে সুবাবু। তাছাড়া তার মতো একটা পিলে রোগা লোক যে একটি চরেরও যোগ্য নয়, তার জন্য ভয় পাওয়ার কিছুই নেই সুবাবু। সুযোধন কহিল, তুমি একবার এই গ্রামটা ঘুরে ফিরে দেখে এসো শঙ্কর, কারণ কখন কি প্রয়োজন হয় বলা যায় না, বুঝেছ? শঙ্কর মুহূর্ত কয়েক দ্বিধা করিয়া কহিল, এখানে চায়ের দোকান আছে সুবাবু? সুযোধন হাস্যমুখে কহিল, আছে। আজ বাংলায় এমন পল্লীগ্রাম খুব কমই আছে যেখানে চায়ের দোকান খোলেনি। আমি জানি একটা গ্রামে যেখানে মাত্র 5-7 বছর পূর্বেও চা পাওয়া যেত না, সেখানেই 3টে চায়ের দোকান চলছে। আশ্চর্য এই চায়ের নেশা। শঙ্কর হাসিতে হাসিতে বাহির হইয়া গেল। মীরাদের বাড়ি হইতে রেলওয়ে স্টেশন মাত্র 7 মিনিটের পথ। সে রাত্রি 8:45 সময় সুযোধন শঙ্করের সহিত দেখা করিয়া কহিল, আমি কলকাতায় যাচ্ছি শঙ্কর। তুমি যে অতি সতর্ক হয়ে থাকবে আশা করি সে আশা আমার আদৌ দুরাশা নয় শঙ্কর। শঙ্কর গম্ভীর মুখে কহিল, আমি প্রভুর আদেশ পালনের জন্য প্রাণ দিতে পারি সুবাবু। তা আমি যেমন জানি দাদাও ঠিক সমভাবে তেমনি জানেন শঙ্কর। আচ্ছা ভাই, আমি আসি। সুযোধন যাইবার জন্য উদ্যত হইয়াই পুনশ্চ কহিল, আর একবার তোমাকে জিজ্ঞাসা করছি শঙ্কর, তুমি ঠিক দেখেছিলে তো যে পালিতের কর্মচারী এখানে নামেনি? শঙ্কর মৃদু হাসিয়া কহিল, আপনার জেরা শুনলে রাগ হয় না সুবাবু? আপনার মুখের দিকে চেয়ে কেবলই আমার হাসি পায়। হাসি পায় কেন শুনবেন? সুযোধন সম্মত মুখে বলিল, আমার প্রশ্নের উত্তর পেলেই আমি বাধিত হব শঙ্কর। শঙ্কর কহিল, না না না, আমি হলপ করে বলছি, সেই লোকটা এখানে নামেনি নামেনি নামেনি। এবার হয়েছে তো? সুযোধন হাসিতে হাসিতে বাহির হইয়া গেল। শঙ্কর সুযোধনের দায়িত্ব গ্রহণ করিয়া পাহারা দিতে রত হইল। একসময় মোহন প্রেরিত একটি বালক ভৃত্য শঙ্করের নিকট আসিয়া কহিল, দিদিমণি আপনাকে ডেকেছেন শঙ্করবাবু, আসুন। শঙ্কর কহিল, চলো। তরুণী মীরা অপেক্ষা করিতেছিল। শঙ্কর তাহার সম্মুখে আসিয়া অভিবাদন করিয়া কহিল, আমার প্রতি কি আদেশ দিদিমণি?
তরুণী মীরা ধীর কণ্ঠে কহিল, সুযোধন বাবু চলে গেছেন শঙ্কর? শঙ্কর কহিল, হ্যাঁ গেছেন দিদিমণি, কিন্তু আমি রয়েছি। কর্তা আমাকে আপনার প্রহরী রূপে পাঠিয়েছেন। তরুণী মীরার মুখ ম্লান হইয়া গেল। দ্রুত কণ্ঠে পুনশ্চ কহিল, সুযোধন বাবুকে কি স্টেশন থেকে এখনো ফেরানো যায় না শঙ্কর? এখনো বোধহয় ট্রেন আসেনি, একটিবার ছুটে যাবে ভাই। শঙ্কর বিস্মিত কণ্ঠে কহিল, সুবাবুর সঙ্গে কি কোনো বিশেষ প্রয়োজন আছে দিদিমণি? কিন্তু তাহলে কর্তার আদেশে তিনি কলকাতায় যাচ্ছেন, আমার অনুরোধে তিনি তো ফিরবেন না দিদিমণি। মীরা হতাশায় ও শঙ্কায় ভাঙিয়া পড়িয়া কহিল, একবার চেষ্টা করে দেখবে না শঙ্কর? কিন্তু কেন দিদিমণি, আমাকে কি সব কথা বলা চলে না? তরুণী মীরা দ্রুত কণ্ঠে কহিল, নিশ্চয়ই চলে শঙ্কর। মাত্র 5 মিনিট পূর্বে আমি সর্বেশ্বর বাড়িতে একজন কর্মচারীকে এই বাড়ির দিকে চেয়ে ঘুরে বেড়াতে দেখেছি। সে আমাকে দেখেই বাড়ির পিছনে বাগানটার ভেতর অদৃশ্য হয়ে গেল। তুমি এবার বুঝতে পেরেছো তো শঙ্কর? বুঝতে পেরেছো তো বিপদের মাত্রা কতখানি তাতে? এক কাজ করো, এখনই ছুটে গিয়ে সুযোধন বাবুকে ফিরিয়ে নিয়ে এসো। শঙ্করের মুখে অবহেলার ভাব ফুটিয়ে উঠিল। সে কহিল, আপনি মিথ্যে উতলা হচ্ছেন দিদিমণি। সুবাবু নেই, আমি আছি, আর আমাকে কর্তা এখানে পাঠিয়েছেন। দোয়াই আপনার, আমাকে আর আপনি অপমানিত করবেন না দিদিমণি। তরুণী মীরা বিস্ময়ে অধীর হইয়া কহিল, তোমাকে আমি অপমান করছি শঙ্কর? শঙ্করের মুখে মৃদু হাসি ফুটিয়ে উঠিল। সে কহিল, আমার শক্তিকে উপেক্ষা করার নামই হচ্ছে আমাকে অপমানিত করা। এই বলিয়া শঙ্কর মৃদু হাস্যমুখে মুহূর্ত কয়েক চাহিয়া থাকিয়া পুনশ্চ কহিল, আপনার কোনো চিন্তা বা ভয়ের হেতু নেই দিদিমণি। সুবাবু থেকেও যা হতো আমার দ্বারাও তাই হবে, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। যাই আমি একবার দেখি সত্যিই সেই হতভাগা এখানে এসেছে কিনা। তরুণী মীরা বাধা দিবার পূর্বেই শঙ্কর ভিতর হইতে বাহিরে চলিয়াছিল এবং বাড়ির পশ্চাতে উদ্যানের উদ্দেশ্যে গমন করিতে লাগিল। শঙ্কর উদ্যানের চারিদিকে ও ভিতরে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিল, কিন্তু কাহাকেও দেখিতে না পাইয়া সে ধীরা গ্রামের বাজারে উপস্থিত হইল এবং কোনো বিদেশি লোককে কেহ দেখিয়াছে কিনা জিজ্ঞাসা করিয়া যখন কেহ কোনো কথা বলিতে পারিল না, তখন সে মীরাদের বাসভবনে প্রত্যাবর্তন করিল। তরুণী মীরা পুনরায় শঙ্করকে আহ্বান করিলে সে তাহার সহিত দেখা করিয়া কহিল, আপনি নিশ্চিন্ত মনে নিদ্রা যান দিদিমণি। শয়তানের সাধ্য নেই আমাকে হত্যা না করা পর্যন্ত আপনার কোনো ক্ষতি করে। মীরা সভয়ে কহিল, আমরা যদি অবিলম্বে কলকাতায় দাদার কাছে চলে যাই তাহলে তো আর কোনো ভয় থাকে না। শঙ্কর দৃঢ় স্বরে কহিল, কোনো ভয় নেই দিদিমণি। তাছাড়া কর্তার আদেশ না হলে আমি কি আপনাদের কোথাও নিয়ে যেতে পারি? পারি না। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, আমি বলছি আপনি ভুল দেখেছেন। আমি সারা গ্রামখানায় সেই হতভাগার জন্য খোঁজ করেছি, কিন্তু এই গ্রামের কোনো লোকই তাকে দেখেনি দিদিমণি। তরুণী মীরার মনে কোনো সন্দেহ ছিল না। সে জানিত তাহার দেখার ভিতর কোনো ভুল ছিল না। তাহা হইলেও সে তো আর একাকী কলিকাতায় ফিরিতে পারে না। কে জানে পথের মধ্যে শত্রুরা তাকে পুনরায় অপহরণ করিবে কিনা। সুতরাং আপন বাড়ির নিরাপদ আশ্রয়ে থাকাই সমীচীন হইবে। এই ভাবিয়া তরুণী মীরা মৃদু হাস্যমুখে শঙ্করের দিকে চাহিয়া পুনশ্চ কহিল, বেশ, তোমার কথাই মেনে নিলাম শঙ্কর, কিন্তু তুমি আজ রাত্রে খুব সাবধানে থাকবে শঙ্কর। জানি না আমার মনে কেন কেবলই হচ্ছে যে আবার ভয়ানক বিপদ আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। শঙ্কর কহিল, আপনাকে আমি আবার বলছি দিদিমণি, আপনার কোনো ভয় নেই। অনর্থক রাত্রি জেগে স্বাস্থ্য নষ্ট করবেন না আপনি। এই বলিয়া সে বহির্বাটিতে চলিয়া আসিল। ধীরে ধীরে রাত্রি 10টা বাজিল, 11টা বাজিল। শঙ্কর বহির্বাটির ও বাড়ির পশ্চাৎভাগে পর্যায়ক্রমে পরিক্রমণ করিয়া ফিরিতে লাগিল। অবশেষে রাত্রি 12টা বাজিল। শঙ্কর ভাবিতে চেষ্টা করিল, নিশ্চয়ই মীরাদেবী দেখিতে ও চিনিতে ভুল করিয়াছেন। অতএব অনর্থক রাত্রি জাগরণ করিয়া ঘুরিয়া বেড়াইবার সার্থকতা কি আছে? এই ভাবিয়া সে তাহার বহির্বাটিস্থ শয়নকক্ষে প্রত্যাবর্তন করিল এবং কিছু সময় বাতায়ন পথে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু কোথাও কোনো রূপ ব্যতিক্রম না দেখিয়া যখন শয়ন করিবার জন্য উদ্যত হইল, সহসা তাহার পশ্চাৎদেশ হইতে কয়েকজন ব্যক্তি তাহাকে চুপপথ আক্রমণ করিল। আক্রমণকারীদের ভিতর একজন কক্ষের আলোক নির্বাপিত করিয়া দিল। শঙ্কর অতিশয় শক্তিমান হইলেও তীব্র অন্ধকারের ভিতর কয়েকজন ব্যক্তির দ্বারা যুগপথ আক্রান্ত হইয়া তাহাকে অসহায় করিয়া তুলিল। সে সহসা একজনকে হাতের নিকট পাইয়া তাহাকে শূন্যে তুলিয়া ধরিল এবং সবেগে ছুঁড়িয়া দিবার পূর্ব মুহূর্তে কেহ তাহার মস্তিষ্কে রিভলভারের বাটের দ্বারা প্রচণ্ড বেগে আঘাত করিল। সে জ্ঞান হারাইয়া মেঝের উপর লুটাইয়া পড়িল। আক্রমণকারীদের ভিতর একজন কহিল, যাক, হতভাগাকে শেষ করা গেছে, আর কোনো ভয় নেই।
এবার চলো ছুরিটাকে অজ্ঞান করে কলকাতায় নিয়ে যাই। অপরজন কহিল, নাই বা অজ্ঞান করা হলো দিবদাস? ছদ্মবেশী দিবদাস কহিল, যদি পথের মধ্যে চিৎকার করে, যদি বলে দস্যুরা আমাকে জোর করে চুরি করে নিয়ে যাচ্ছে? না না বিপুল বাবু, ওসব ছেলে মানুষই করা চলবে না। বেশ তাই হোক, কিন্তু শোনো তোমরা, ওই মেয়েটির প্রতি সকলে সম্মানজনক ব্যবহার করবে। যদি কেউ আমার এই আদেশের অন্যথা করো তবে তাকে শাস্তি পেতে হবে। এখন এসো বাড়ির ভিতরে যাই। আক্রমণকারীগণ শয়তান বিপুল করকে সম্মুখে করিয়া অন্দরমহলে প্রবেশ করিতে লাগিল। তরুণী মীরা ঘুমাইয়া পড়িয়াছিল। দস্যু দলের শঙ্করকে আক্রমণ ও তাহাদের অন্দরমহলে প্রবেশের সংবাদ সে জানিতে পারে নাই। সহসা তাহার শয়নকক্ষের দ্বারে আঘাত শব্দ শুনিয়া তাহার নিদ্রাভঙ্গ হইয়া গেল। সে কহিল, কে মাসি? বাহির হইতে একজন দস্যু কহিল, দ্বার খোলো সুন্দরী, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। সঙ্গে সঙ্গে দস্যু দলের সমবেত চাপে শয়নকক্ষের দ্বার ভাঙিয়া পড়িল। তরুণী মীরা নিদারুণ ভয়ে একবার চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িল। দস্যুগণ মীরার মূর্ছিত দেহ তুলিয়া লইয়া বাহির হইয়া গেল এবং বাহিরে অপেক্ষমান একটি মোটরে শয়ন করাইয়া দিল। ইহার অল্প সময় পরে দুইখানি মোটরে দস্যুদল কলিকাতা অভিমুখে যাত্রা করিল। মূর্ছিত শঙ্কর হস্তপদ মুখ বন্ধন অবস্থায় তাহার কক্ষের ভিতর পড়িয়া রহিল। পরদিন মোহন রমা প্রাসাদের তাহার নিজস্ব ড্রয়িং রুমে গম্ভীর মুখে পাইচারি করিয়া ফিরিতেছিলেন। কক্ষের ভিতর একটি চেয়ারের উপর সুযোধন নত ও ম্লান মুখে বসিয়া আদেশের প্রতীক্ষা করিতেছিল। মুখে মাথায় ও দেহে নানা স্থানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শঙ্কর একান্তে দণ্ডায়মান ছিল। এক সময় মোহন সুযোধনের সম্মুখে দাঁড়াইয়া কহিল, ভুল হয়েছিল আমাদের ইস্যু। আমরা শত্রু শক্তিকে উপেক্ষা করেছিলাম। আমাদের কর্তব্য ছিল প্রথম দিন হতেই রীতিমতো পাহারার ব্যবস্থা করা। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে দাঁড়াইয়া রহিল। পুনশ্চ কহিল, মীরার মাসি মাতাকে কলকাতার পূর্ব ঠিকানায় রেখে এসেছ? হ্যাঁ দাদা। এই বলিয়া সুযোধন নীরব হইল। মোহন শঙ্করের দিকে চাহিয়া কহিল, না, তুই বিশ্রাম কর শঙ্কর। মানুষের সাধ্যে যা সম্ভব আমি সন্তুষ্ট হয়েছি, তার এতটুকুও তোর দ্বারাই ব্যতিক্রম হয়নি। না না, কোনো কৈফিয়তের প্রয়োজন নেই, তুই যা। শঙ্কর জানিত প্রভু একবার যাইতে বলিলে আর মুহূর্ত মাত্র অপেক্ষা করা চলে না। সে প্রথমে মোহনকে ও পরে সুযোধনকে অভিবাদন করিয়া বাহির হইয়া গেল। মোহন একখানি চেয়ারে উপবেশন করিয়া কহিল, সর্বেশ্বর পালিতের এই গুপ্ত গৃহের সন্ধান অবিলম্বে করতে হবে। শঙ্করের মুখে যেটুকু রিপোর্ট আমরা পেয়েছি, বিপুল করও গত রাত্রে সেখানে উপস্থিত ছিল, কিন্তু কোনো প্রমাণ নেই। এই বলিয়া সে কিছু সময় নীরব থাকিয়া পুনশ্চ কহিল, সত্য বলতে কিছু, আমার কর্মজীবনে এমন একটা অসহায় অবস্থায় কখনো পড়িনি। আমরা জানি এইসবের সূত্রে একমাত্র ব্যক্তি সর্বেশ্বর পালিত আছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা অথবা অভিযুক্ত করা চলে এমন কোনো প্রমাণ আমাদের কাছেও নেই, আর পুলিশের কাছেও নেই। সুযোধন কহিল, সর্বেশ্বর পালিতের বাড়িটা সার্চ করলে হয় না দাদা? পণ্ডশ্রম হবে ভাই। মোহন মৃদু হাস্যমুখে কহিল, তাহলেও আজ রাত্রে আমি একবার চেষ্টা করে দেখব। যেমন করেই হোক আগামী সপ্তাহের ভিতর মীরাকে উদ্ধার করতেই হবে, নচেত লক্ষ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ সম্পদ এই শয়তান সর্বেশ্বরের কবলিত হবে। সুযোধন কহিল, আমি বুঝতে পারলাম না দাদা। মোহন কহিল, মীরার স্বর্গত পিতা বৈজ্ঞানিক শৈলেশ্বর বসুর সঙ্গে ব্রহ্ম গভর্নমেন্টের যে ইজারাপত্র চুক্তি হয়েছিল, তাতে একটা ধারা আছে যে বর্তমান চুক্তির মেয়াদ অন্ত হবার 6 সপ্তাহ পূর্বে চুক্তি স্বাক্ষরকারী অথবা তাহার আইনানুগ কোনো উত্তরাধিকারীর দ্বারা স্বাক্ষরিত সময় বৃদ্ধির আবেদন গভর্নমেন্টে পেশ করা না হলে এই ইজারা চুক্তি খারিজ হয়ে যাবে এবং গভর্নমেন্ট অন্য যে কোনো আবেদনকারীকে উক্ত ইজারা দিতে পারবে। ফলে আমাদের হাতে মাত্র 2টি সপ্তাহ আছে। প্রথম সপ্তাহের মধ্যে আমাদের মীরাকে উদ্ধার করতে হবে এবং দ্বিতীয় সপ্তাহের ভিতর রেঙ্গুনে উপস্থিত হয়ে আবেদন পেশ করতে হবে। সুযোধন কহিল, আমাকে আদেশ দিন দাদা, আমি আজ রাত্রে পালিতের বাড়ি সার্চ করে আসি। মোহন কহিল, না সু, আমার ভয় হয় তুমি উত্তেজনা দমন করতে পারবে না। তাছাড়া সর্পাঘাতের সম্ভাবনা পুরো মাত্রায় আছে সু। সুযোধন কহিল, গোপনে আপনার পক্ষেও কি এই শয়তানের গৃহে প্রবেশ করা ঠিক হবে দাদা? মোহনের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। সে কিছু উত্তর দিবার পূর্বে
বিলাস দ্বার মধ্যস্থলে উদয় হইয়া কহিল, বোকা সাহেব এসেছেন কর্তা। বোকা নয় বাবা, মিস্টার বেকার। বুড়ো হয়ে মরতে যাচ্ছ, এখনো পর্যন্ত এই সামান্য শব্দটা আয়ত্ত করতে পারলেন। বলিতে বলিতে মোহন দ্রুত পদে দ্বার সমীপে গমন করিল। সম্মানিত অতিথি ও বন্ধু মিস্টার বেকারকে সমাদরের সহিত আহ্বান করিয়া ভিতরে লইয়া আসিল। মিস্টার বেকার উপবেশন করিয়া কহিলেন, বৈজ্ঞানিক বসুর কন্যা পুনশ্চ অপহৃত হয়েছেন শুনেছ মোহন? মোহন বিস্ময় প্রকাশ করিয়া কহিল, আশ্চর্য, তোমরা এরই মধ্যে জানতে পেরেছ বন্ধু? তবে লোকে যে বলে পুলিশ বিভাগ দিন দিন। বাধা দিয়া মিস্টার বেকার কহিলেন, থামো, আমি তোমার বিদ্রুপ শুনবার জন্য আসিনি মোহন। মোহন বিস্ময়ের ভান করিয়া কহিল, ওহো, তাই তো বটে, কিন্তু কি জন্য এসেছ দয়া করে এবার বলো বন্ধু। মিস্টার বেকার গম্ভীর মুখে কহিলেন, দোহাই, একটু মন দিয়ে আমার কথা শোনো মোহন। এই বলিয়া তিনি মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া পুনশ্চ কহিলেন, উপর্যুপরি একটি মানবের জীবন সর্পাঘাতে শেষ হয়েছে। প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা না সাপ না আততায়ী, কারোকেই গ্রেপ্তার করতে পারিনি। ফলে উপর হতে আমাদের উপর এমন চাপ এসে পড়েছে যে অবিলম্বে এই সর্পাঘাতের কিনারা করতে না পারলে আমাদের। এই অবধি বলিয়া মিস্টার বেকার নীরব হইলেন। মোহন মৃদু হাস্যমুখে কহিল, কিনারা করতে না পারলে তোমাদের সর্পাঘাতে মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই। বেশ, তবে আমি তোমাকে একটা ইঙ্গিত করতে পারি বন্ধু। যদি তুমি সাহস করে অগ্রসর হতে পারো তবে হয়তো একটা কিনারা হয়ে যেতেও পারে। মিস্টার বেকার সাগ্রহে কহিলেন, বলো আমাদের কি করতে হবে? মোহন ঈষৎ গম্ভীর মুখে কহিল, মিলিয়নিয়ার সর্বেশ্বর পালিতের গৃহ সার্চ করতে পারবে বেকার? মিস্টার বেকার বিস্ফারিত দৃষ্টিতে কিছু সময় চাহিয়া রইলেন, পরে বিস্মিত স্বরে কহিলেন, মাল্টিমিলিয়নিয়ার মিস্টার সর্বেশ্বর পালিতের গৃহ বিনা কারণে সার্চ করা যায়? তুমি ভাবতে পারো মোহন? মোহন হাসিয়া উঠিল, কহিল, আমিও তা জানতাম বন্ধু। খোদ বড় কর্তার অন্তরঙ্গ বন্ধু, কলকাতার প্রত্যেক অভিজাত ক্লাবের মেম্বার, প্রত্যেক সরকারি ভোজে আমন্ত্রিত অতিথি, প্রত্যেক সরকারি সাহায্য ভাণ্ডারে মুক্ত হস্তে অর্থদাতা সর্বেশ্বর পালিতের গৃহ সার্চ করা সত্যিই সমস্যার বিষয় মিস্টার বেকার। না বন্ধু, আমার প্রস্তাব আমি ফিরিয়ে নিচ্ছি। মিস্টার বেকার কহিলেন, শোনো মোহন, আমি তোমাকে বিশেষ রূপেই চিনি। আমি বিশ্বাস করি বিশেষ কোনো হেতু না থাকলে তুমি কখনো আমাকে অনুরোধ জানাতে না। সুতরাং তুমি কি আমাকে আরো একটু সরল ভাষায় তোমার উদ্দেশ্য বুঝিয়ে দিতে পারো না? মোহন রহস্যময় হাস্যমুখে কহিল, না বন্ধু না, আমি এমনি একটা ধারণার বশে আকাশকুসুম কল্পনা করেছিলাম। আচ্ছা থাক, দেখা যাক আমরা কতদূর যেতে পারি। কারণ আমাদের সুবিধা আছে, যেহেতু আমরা মিলিয়নিয়ার সর্বেশ্বর পালিতের বন্ধু নই এবং তাকে নিমন্ত্রণ করে খাওয়াবারও বালাই আমাদের নেই, সেই হেতু একবার আমাদের ধারণার কোনো সত্য বস্তু আছে কি না যাচাই করে দেখতে চাই। মিস্টার বেকার কহিলেন, সাংকেতিক প্ল্যানখানার পাঠোদ্ধার হয়েছে মোহন? মোহন কৃত্রিম ক্ষুব্ধ স্বরে কহিল, এমনভাবে তাড়া দিলে কি করে এমন দুরূহ কাজ শেষ করি বলতো? মিস্টার বেকার কহিলেন, না না, আমাদের তাড়া নেই, তবে তুমি যদি অক্ষম হও তবে আমাদের বিভাগ একবার চেষ্টা করে দেখতে চায়। উত্তম, তুমি আরো কয়েকদিনের সময় নিতে পারো। এই বলিয়া মিস্টার বেকার কিছু সময় নীরব থাকিয়া পুনশ্চ কহিলেন, আরেকটি বিষয়ে আমি জানতে চাই মোহন, তুমি এবারেও তো বৈজ্ঞানিকের কন্যাকে উদ্ধার করবার দায়িত্ব স্বীকার করেছ, অর্থাৎ তাকে উদ্ধার করবার প্রচেষ্টা আরম্ভ করেছ তো? মোহন কহিল, হ্যাঁ বন্ধু, বর্তমানে মীরা দেবীকে দস্যু কবল থেকে উদ্ধার করা ছাড়া অন্য কোনো দায়িত্ব আমাদের মাথায় নেই। মিস্টার বেকার উঠিয়া দাঁড়াইলেন এবং সম্ভাষণ বিনিময়ের পর বিদায় লইয়া চলিয়া গেলেন। সুযোধনের দিকে চাহিয়া মোহন কহিল, এসো সু, আমরা একটু গঙ্গা তীরের দিকে বেরিয়ে আসছি। গঙ্গার ঠিক অব্যবহিত উপরে মাল্টিমিলিয়নিয়ার সর্বেশ্বর পালিতের সুবৃহৎ অট্টালিকা তাহার প্রভূত ধনসম্পদের প্রতীকস্বরূপ দাঁড়াইয়াছিল। সেদিন সর্বেশ্বর পালিত তাহার ড্রয়িং রুমে বসিয়া তাহার সকল কুকর্মের সহচর বিপুলের সহিত আলাপ করিতেছিল। পালিত বলিতেছিল, শোনো বিপুল,
আর মাত্র 1টি সপ্তাহ যদি মীরা ছুরিটাকে আটক করে রাখতে পারি, তাহলে আমাদের অপেক্ষা ধনবান এই ভারতবর্ষে আর কেউ থাকবে না। তোমাকে আমি 4 আনা অংশ দেব বলেছি। বিপুলের মুখভাব গম্ভীর হইয়া উঠিল। সে কহিল, কেন? আমাদের মধ্যে সমান সমান অংশ হওয়ায় কি সমীচীন নয় মিস্টার পালিত? মিস্টার পালিতের ক্ষুদ্র চক্ষুদ্বয় গোলাকার হইয়া উঠিল। সে কহিল, তার অর্থ? তুমি কি আমার সদা সহায়তায় সন্তুষ্ট নও বিপুল? বিপুলের মুখে মৃদু ব্যঙ্গ হাসি ফুটিয়া উঠিয়া মিলাইয়া গেল। সে কহিল, সদা সহায়তা? কিন্তু একটা কথা বলতে পারি কি? আমি কি জানতে পারি আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে কে বেশি দায়িত্বের ঝুঁকি মাথায় নিয়েছে? সর্বেশ্বর পালিত সহসা অট্টহাস্য করিতে লাগিল। সে কহিল, অর্থাৎ যারা অর্থের লোভে পরিশ্রম করে তারাই বেশি দায়িত্ব বহন করে। মুটের মাথায় তুমি লাখ টাকার জহরত তুলে দিলে তবে কি সেই মুটে তার ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে লক্ষ মুদ্রার অর্ধেক চেয়ে বসবে? তা কি হয় বন্ধু? তাছাড়া তুমি তো একাই অংশীদার নও। দিবদাস, ঘটক, এমনকি হরদয়াল পর্যন্ত কিছু না কিছু অংশ প্রত্যাশা করে। বিপুল বুঝিল সে অতি কঠিন স্থানে আসিয়াছে। সে আরো বুঝিল যে এতটাই সর্বেশ্বর পালিতকে ভয় দেখাইয়া সম্মত করানো যাইবে না। সে অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে কহিল, বেশ, আমি আপনার উপরেই নির্ভর করলাম। এখন বলুন আমাদের পরবর্তী প্রোগ্রাম কি? সর্বেশ্বর পালিত ভয়াল হাস্যমুখে কহিল, তুমি যে এমন সহজে বুঝতে পেরেছ দেখে খুশি হলাম বন্ধু। এখন কাজের কথা শোনো। সেদিন রাত্রে অতীতের দস্যু মোহন তোমাকে অপমানিত করেছিল না? তুমি কি সেই অপমানের প্রতিশোধ নিতে চাও? বিপুলের মুখভাব বিকৃত হইয়া গেল। সে কহিল, নিশ্চয়ই চাই। যতদিন না আমি শয়তানটার উপর প্রতিশোধ নিতে পারছি ততদিন আমার শান্তি নেই, শান্তি নেই। সর্বেশ্বর পালিত কহিল, মোহনকে খুন করতে পারবে? বিপুলের চক্ষুদ্বয় বিস্ফারিত হইয়া গেল। সে কহিল, খুন? খুন করবো আমি? না না, ওসব খুন খারাপিতে আমি নেই। সর্বেশ্বর পালিতের মুখে বিদ্রুপ হাস্য ফুটিয়া উঠিল। বীর পুরুষ, তোমার মতো লোকেরা যে প্রতিশোধ গ্রহণ করতে পারে না তা আমি জানতাম। তোমার মতো যুবকেরা কে কতখানি চরিত্রহীনতার লাম্পট্যের পরিচয় দিতে পারে এই বিষয়ে প্রতিযোগিতা চালাতেই তোমরা দক্ষ। নইলে। এমন সময় ভৃত্য হরদয়াল প্রবেশ করিয়া অভিবাদন করিয়া কহিল, একজন লোক আমাদের পুরো জমিটার উপর বসে গঙ্গায় ছিপ ফেলছে হুজুর। সর্বেশ্বর পালিত ধীর স্বরে কহিল, কিরকম লোক? টিকটিকি বলে সন্দেহ হয়? হরদয়াল গম্ভীর মুখে কহিল, হতেও পারে হুজুর। সর্বেশ্বর পালিত উঠিয়া ড্রয়িং রুমের বাতায়নের নিকট গেল এবং একটি ক্ষুদ্র দূরবীন চক্ষুতে লাগাইয়া কিছু সময় অভিনিবেশ সহকারে ছদ্মবেশী সুযোধনের দিকে চাহিয়া রইল, কিন্তু তাহাকে চিনিতে পারিল না। সে বিপুলের হাতে দূরবীন দিয়া কহিল, দেখো চিনতে পারো কিনা। বিপুল মুহূর্ত কয়েক দেখিয়া দূরবীন নামাইয়া কহিল, না, চিনতে পারলাম না। তাছাড়া গঙ্গায় যে কেউ মাছ ধরতে পারে, তার জন্য আমাদের উতলা হওয়ার কি আছে বুঝতে পারি না। তুমি অনেক কিছুই বুঝতে পারো না বিপুল। এই বলিয়া পালিত তাহার অনুগত দস্যু ভৃত্যের দিকে চাহিয়া কহিল, লোকটার ওপর নজর রাখবে হরদয়াল। সন্ধ্যার পর ওর পিছু নিও। আমি জানতে চাই যে লোকটি সত্যিই মাছ ধরতে এসেছে না অন্য কোনো বদ মতলব আছে। বুঝেছ হরদয়াল? বুঝেছি কর্তা, বলিয়া হরদয়াল বাহির হইয়া গেল। সর্বেশ্বর পালিত ক্ষণকাল নীরবে চিন্তা করিয়া বিপুলের মুখের ওপর একাগ্র দৃষ্টি মেলিয়া কহিল, শোনো বিপুল, আমরা আগামী শুক্রবারের মেল জাহাজে ব্রহ্মদেশ যাত্রা করব। তুমি প্রস্তুত থাকবে, কেমন? বিপুল কিছু সময় নীরবে চিন্তা করিয়া কহিল, আর কে যাবে? সর্বেশ্বর পালিত কহিল, দিবদাস ও হরদয়াল যাবে। আর এই অবধি বলিয়া সশসে নীরব হইল। বিপুল আগ্রহ ভরে কহিল, আর? সর্বেশ্বর পালিত কহিল, হ্যাঁ, আর যাবে মীরা দেবী। আমি আগামী সপ্তাহে রেঙ্গুন পৌঁছে প্রতিটি প্রথা ও অনুষ্ঠানের ভিতর তাকে বিবাহ করব। মীরা দেবী আমার ধর্ম। সর্বেশ্বর পালিতের কথা শেষ হইবার পূর্বেই বিপুল উন্মাদের মতো অট্টহাস্যে অধীর হইয়া পড়িল। সে দুই হাতে পেট চাপিয়া হাসিতে লাগিল।
সর্বেশ্বর পালিত বিপুলের অপমানজনক হাস্যময় বিকৃত মুখের দিকে জ্বলন্ত দৃষ্টিতে চাহিয়া রইল। বিপুলের হাস্যবেগ প্রশমিত হইলে সে সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, এমন হাসাতেও পারেন আপনি? জিজ্ঞাসা করি, যার বয়স 65 বছর পার হয়ে গেছে তার পক্ষে 17-18 বছরের একটি তরুণী মেয়েকে বিবাহ করবার ইচ্ছা হয় কোন যুক্তিতে? সর্বেশ্বর পালিতে দুটি ক্ষুদ্র প্রায় গোলাকার চক্ষুতে নিদারুণ ক্রোধ অগ্নিকণার মতো বিকীর্ণ হইতেছিল। সে কহিল, আর কিছু তোমার বলবার আছে? বিপুল সচকিত হইয়া পালিতের মুখের দিকে চাহিল, পরে হাসিতে হাসিতে কহিল, শুনুন মিস্টার পালিত, আপনার ও বয়সে একটি তরুণী মেয়েকে বিবাহ করা বিড়ম্বনারই নামান্তর হবে মাত্র। তার চেয়ে আমি যুবক, আমারও যথেষ্ট ধন আছে। তাছাড়া আমি তরুণী মেয়েটিকে দেখে ভালোবেসে ফেলেছি। আমার সঙ্গে বিবাহ দিয়ে দিন, সব দিক দিয়েই ভালো দেখাবে। কি বলুন, বিবাহের আয়োজন করি? বজ্র গম্ভীর স্বরে সর্বেশ্বর কহিল, না, তোমার মতো একটা অপদার্থের জন্য অমন দেবীর মতো মেয়ে সৃষ্টি হয়নি। কিন্তু শোনো, আমি তোমাকে এই শেষবারের জন্য সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে ভুলেও কখনো আমার ইচ্ছার প্রতিবাদ করো না। আমি কোনো প্রতিবাদ সহ্য করবার মতো মনোবৃত্তি পাইনি, বুঝেছ? বিপুল কহিল, বেশ, যা আপনি ভালো বোঝেন করুন, কিন্তু আমি এমন একটা বিবাহে সাক্ষী হব না বা কোনো কিছুতেই থাকবো না। সর্বেশ্বর পালিতের মুখে বিদ্রুপ হাসি ফুটিয়ে উঠিল। একটা কথা মনে রাখবে বিপুল, আমাদের শাস্ত্রকারেরা ভারী একটা দামি কথা বলে গেছেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি দেখেছি এই পৃথিবীতে যতগুলি ব্যক্তি আততায়ীর হাতে নিহত হয়েছে, প্রায় সবগুলিরই মূলে এই দারুণ লোভের প্রতিক্রিয়া ছিল। অতএব আমাদের প্রত্যেকেরই এই শিক্ষা গ্রহণ করা উচিত, কদাচর লোভের বশবর্তী হব না। বিপুলকর কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া কহিল, আমি এখন আসি মিস্টার পালিত, রেঙ্গুন যাবার বন্দোবস্ত করিগে। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, আপনি নিশ্চয়ই সংবাদপত্রে পাঠ করেছেন যে পুলিশ জীবন দস্তিদার আর বৈজ্ঞানিক বসুর ভৃত্যের হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। সর্বেশ্বর পালিত অবজ্ঞা স্বরে বলল, সর্পাঘাতে যাদের মৃত্যু হয়েছে তাদের হত্যাকারীকে গ্রেপ্তার করা এবং পুরস্কার ঘোষণা করার মধ্যে নতুনত্ব আছে না বিপুল? বিপুল গম্ভীর মুখে কহিল, পুলিশ বিশ্বাস করে যে সর্পাঘাতে তাদের মৃত্যু হয়নি। সর্বেশ্বর পালিত এক দৃষ্টে বিপুলের মুখের দিকে চাহিয়াছিল, কহিল, পুলিশ বিশ্বাস করে না? না, তাহলে তুমি কি বলতে চাও বিপুল? পুলিশ? বিপুল ঈষৎ চমকিত হইয়া কহিল, আমার আবার কি বলবার আছে মিস্টার পালিত? নেই? বেশ। এই বলিয়া সর্বেশ্বর পালিত রহস্যময় হাস্যে মুখর হইয়া উঠিল। তাহার হাস্যবেগ প্রশমিত হইলে কহিল, ওহে, মনে পড়েছে। হ্যাঁ শোনো, আজ রাত্রে স্টার থিয়েটারে একটা ভালো নাটক দেখাবে। আমি তোমাদের জন্য খানকয়েক বক্স কিনেছি, কারণ আমার ধারণা মাঝে মাঝে আমোদ প্রমোদে যোগ না দিলে যারা আমাদের মতো গুরুত্বপূর্ণ কাজে সর্বদা ব্যস্ত থাকে তাদের উদ্ভাবনী শক্তি লয় পেয়ে যায়। তাই যখন শুনলাম একখানা ভালো বই আজ রাত্রে অভিনীত হতে চলেছে, তখন এই অবধি বলিয়া সে নীরব হইল। বিপুল থিয়েটার ও বায়োস্কোপ দেখিতে অত্যন্ত ভালোবাসিত। সে সল্লাসে কহিল, আমাকে একটা বক্সের টিকিট দিতে পারবেন? নিশ্চয়ই পারব। এই বলিয়া সর্বেশ্বর পালিত তাহার পকেট হইতে একটি নোট কেস বাহির করিয়া তাহার ভিতর হইতে 3 নম্বর বক্সের টিকিটখানি বাহির করিয়া বিপুলের প্রসারিত করতলের উপর রাখিয়া কহিল, তুমি নিশ্চয়ই তোমার বান্ধবী শান্তিকে নিয়ে যাবে? বিপুল হাস্যময়কে কহিল, হ্যাঁ যাব, সে প্রত্যেকবারই আমার সঙ্গে যায়। সর্বেশ্বর পালিত হাসিতেছিল, কহিল, আমি তা জানি বন্ধু। ইহার পর বিপুল বিদায় সম্ভাষণ জানাইয়া কক্ষ হইতে বাহির হইয়া গেল। সে দ্বিতল হইতে অবতরণ করিয়া অপেক্ষমান মোটরে আরোহণ করিল। বিপুলের মোটর যে পর্যন্ত না ফটকের ভিতর দিয়া বাহির হইয়া গেল, সে পর্যন্ত সর্বেশ্বর পালিত দ্বিতলের ড্রয়িং রুমের বাতায়ন পথে ফটকের দিকে চাহিয়া রইল। পরে ভৃত্য হরদয়ালকে আহ্বান করিয়া ড্রয়িং রুমের দ্বার বন্ধ করিয়া কহিল, আমার একটা আদেশ আছে হরদয়াল। আমি আশা করি অন্যান্য বারের মতোই এবারেও তুমি ব্যর্থ হবে না।
হরদয়াল দীর্ঘ অভিবাদন করিয়া কহিল, আদেশ করুন প্রভু। সর্বেশ্বর পালিত গম্ভীর স্বরে কহিল, ঘুমন্ত সাপ আজ আবার জাগবে হরদয়াল, তোমার কোনো আপত্তি আছে? হরদয়াল দ্বিতীয়বার অভিবাদন করিয়া কহিল, কিছুমাত্র না প্রভু, সাপকে যদি প্রত্যহ জাগাতে পারি আমি খুব খুশি হই প্রভু। সর্বেশ্বর পালিত গম্ভীর স্বরে কহিল, কিন্তু আমি কোনো ব্যর্থতা চাই না হরদয়াল। ব্যর্থ হওয়া আমি জানি না প্রভু। হরদয়াল শান্ত অথচ গম্ভীর স্বরে কহিল। সর্বেশ্বর পালিত কয়েক মুহূর্ত দ্বিধা করিয়া কহিল, তোমাকে আজ একটা গল্প বলি শোনো হরদয়াল। আগামী 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্রহ্মদেশের সীমান্তে একটা সোনার খনি আমাদের দখলে আসবে হরদয়াল। আমি চাই তুমিও এই খনির স্বর্ণ সম্পদের একটা অংশ পাও। কিন্তু বিপুল কর কিছুতেই স্বীকৃত হতে চাইছে না। সে বলে সে শুধু নিজেই সকলের ভাগ নেবে, কিন্তু আমি তা চাই না হরদয়াল। আমার কথা বুঝেছ? বুঝেছি প্রভু, সাপ আজ রাত্রে কামড়াবে। এই বলিয়া হরদয়াল গম্ভীর মুখে একবার তাহার প্রভু সর্বেশ্বর পালিতের দিকে চাহিয়া পুনশ্চ কহিল, কোথায় সাপ কামড়াবে প্রভু? সর্বেশ্বর পালিত গম্ভীর স্বরে কহিল, আমার গল্প এখনো শেষ হয়নি। আজ রাত্রে স্টার থিয়েটারে একটা ভালো বই দেখাবে। আমি তোমাদের জন্য কয়েকখানা টিকিট কিনে রেখেছি। বিপুলবাবু 3 নম্বর বক্সের টিকিট নিয়েছে। আমার কাছে 4 নম্বরের টিকিটখানাও আছে হরদয়াল। আমি তোমাকে সেই টিকিটখানা দেব, কিন্তু তোমাকে ছদ্মবেশ ধরতে হবে, বুঝেছ? বুঝেছি প্রভু। এই বলিয়া হরদয়াল টিকিটের জন্য হস্ত প্রসারিত করিল। সর্বেশ্বর পালিত 4 নম্বর বক্সের টিকিটখানা হরদয়ালের হাতে দিয়া কহিল, বক্সের টিকিট হরদয়াল। থিয়েটারের বক্সে মাত্র ধনী ও বড় লোকেরাই গিয়ে থাকে। তোমাকেও কোনো ধনবানের ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশ একান্ত প্রয়োজনীয় হরদয়াল। হরদয়াল কহিল, আপনার ইচ্ছা পালিত হবে প্রভু। সর্বেশ্বর পালিত খুশি হইয়া কহিল, আমি খুশি হয়েছি হরদয়াল। আমি চাই তুমি বিপুল করের সমগ্র অংশটা লাভ করো, তারপর বিবাহ করে রাজহালে জীবন কাটিয়ে দাও। হ্যাঁ, থিয়েটার সন্ধ্যা 7টায় আরম্ভ হবে। এই বলিয়া সে কিছু সময় নীরব থাকিয়া পুনশ্চ কহিল, আমার কথা বুঝেছ হরদয়াল? হরদয়াল অভিবাদন করিয়া কহিল, বুঝেছি প্রভু। পর মুহূর্তে সে ড্রয়িং রুম হইতে বাহির হইয়া গেল। সর্বেশ্বর পালিতের মুখে হিংস্র উল্লাস আভাস ফুটিয়া উঠিল। সে কিছু সময় নীরবে দাঁড়াইয়া থাকিয়া অস্ফুট কণ্ঠে আপনাকে আপনি কহিল, তোমাকে অনেকদিন সহ্য করেছি বিপুল কর, এইবার তোমাকে আমার পথ ছেড়ে সরে দাঁড়াতে হবে। সেদিন সন্ধ্যার অব্যবহিত পূর্বে মোহন বাহিরে যাইবার পোশাকে সজ্জিত হইয়া রমাপ্রাসাদের দ্বিতলের ড্রয়িং রুমে উপস্থিত হইল এবং সুযোধনকে আহ্বান করিবার জন্য ভৃত্য বিলাসকে পাঠাইয়া দিল। অবিলম্বে সুযোধন ড্রয়িং রুমে প্রবেশ করিলে মোহন মৃদু হাস্যমুখে কহিল, চলো আজ থিয়েটার দেখে আসি। সুযোধন বিস্মিত হইয়া কহিল, আজ রাত্রে যে সর্বেশ্বর পালিতের উপর নজর রাখবার দায়িত্ব আমার দাদা। মোহন মৃদু হাস্যমুখে কহিল, সেই দায়িত্ব পালন করবার জন্যই যেতে হবে সু। আমার সন্দেহ করবার হেতু জন্মেছে যে আজ রাত্রে সর্বেশ্বর পালিত এমন কিছু করবে যা আদৌ বাঞ্ছনীয় নয় সু। আমার আরো মনে হচ্ছে আজ রাত্রে সাপ বার হবে, তাই। সুযোধন পরম বিস্মিত হইয়া কহিল, তাহলে থিয়েটারে যাওয়া কি সমীচীন হবে দাদা? মোহন ধীর কণ্ঠে কহিল, কোনো একটা বিষয়ে অনুসন্ধানের জন্য আজ রাতে আমি স্টার থিয়েটারের মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সু। তিনি তখন বুকিং অফিসে বসেছিলেন। তার সঙ্গে আমি আলাপ করেছি। এমন সময় দেখি স্বয়ং সর্বেশ্বর পালিত বুকিং অফিসের সম্মুখে তার রোলস থেকে নামলেন এবং বুকিং অফিসে এসে 4টে বক্স রিজার্ভ করে টিকিট ক্রয় করলেন। সুযোধন বিমূঢ় স্বরে কহিল, সর্বনাশ! সর্বেশ্বর পালিতের মতো বৃদ্ধেরও আমোদ প্রমোদে উৎসাহ আছে, কিন্তু 4টে বক্স কার জন্য কিনলেন? আমার সমস্যা ওইখানেই সু। এই বলিয়া মোহন কয়েক মুহূর্ত গম্ভীর মুখে চিন্তা করিল, পুনশ্চ কহিল, মিস্টার পালিতের মতো অত্যাচারী মনোবৃত্তি সম্পন্ন লোকের মনে কখনো এমন রসবৃত্তির স্থান হতে পারে না সু। আমার বিশ্বাস সে এমন কিছু একটা উদ্দেশ্য সাধন করবে যার জন্য জনতা মুখরিত সাধারণ ক্ষেত্র থিয়েটার গৃহ মনোনীত করেছে। সুযোধন কহিল, আমি তো কিছুই ধারণা করতে পারি না দাদা। মোহন কহিল,
সুতরাং আমি দুখানা সিট রিজার্ভ করে এসেছি। আমাদের সিট এমন জায়গায় পড়েছে যেখান থেকে আমরা বিনা বাধায় উভয় দিকের বক্সের উপর দৃষ্টি রাখতে পারব। সুযোধন ঘড়ির দিকে চাহিয়া কহিল, অভিনয় আরম্ভ হবে সন্ধ্যা 7টায়, এখন 6:30 বেজেছে। আমাদের আর তো দেরি করে চলে না দাদা। না, এসো, আমি মোটর তৈরি রাখবার জন্য আদেশ দিয়ে রেখেছি। এই বলিয়া মোহন সুযোধনকে সঙ্গে লইয়া প্রাসাদের নিম্নতলে গাড়ি বারান্দায় উপস্থিত হইল ও অপেক্ষমান মোটরে উভয় আরোহণ করিল। মোহন সোফার বিলাসের দিকে চাহিয়া কহিল, স্টার থিয়েটার যা বিলাস। তখনও 7টা বাজিতে 10 মিনিট সময় অবশিষ্ট ছিল। ম্যানেজার অপেক্ষা করিতেছিলেন। তিনি সম্মানিত অতিথিদ্বয়কে লইয়া দ্বিতলে গমন করিলেন এবং বিশিষ্ট অতিথিগণের জন্য নির্দিষ্ট সম্মুখস্থ বক্সে প্রবেশ করিলেন। মোহন ও সুযোধন বক্সে প্রবেশ করিয়া আসন গ্রহণ করিলে ম্যানেজার বাহির হইয়া গেলেন। মোহন দেখিল থিয়েটার গৃহের প্রত্যেকটি আসন বিকৃত হইয়া গিয়েছে। সমগ্র অডিটোরিয়ামটি একটি জনসমুদ্রে পরিণত হইয়াছে। দর্শকগণের আলাপ আলোচনা কলরোলে পরিণত হইয়া নিম্ন স্বরে কথা বলা অসম্ভব হইয়া পড়িয়াছে। মোহন উভয় পার্শ্বের বক্সের দিকে চাহিতে দেখিল একটি বক্সে যুবক ধনী বিপুল কষ তরুণী শান্তিকে লইয়া বসিয়া রইয়াছে। তাহারা হাস্যমুখে আলাপ করিতেছে। বিপুলের অব্যবহিত পার্শ্বের বক্সে একটি বৃদ্ধ বসিয়া রইয়াছে। মোহন থিয়েটারের বুকিং অফিস হইতে সর্বেশ্বর পালিতের দ্বারা কৃত প্রত্যেকটি বক্সের নম্বর জানিয়া লইয়াছিল। সে জানিত 3, 4 এবং বিপরীত দিকে 8 ও 9 নম্বর বক্সগুলি মিস্টার পালিত ক্রয় করিয়াছিল। বিপুল ও তাহার বান্ধবী 3 নম্বর বক্স অধিকার করিয়াছিল এবং 4 নম্বর বক্সে একটি অপরিচিত বৃদ্ধকে দেখিয়া মোহন বিস্মিত হইয়া পড়িল। সে কহিল, ওই বৃদ্ধ ভদ্রলোককে চিনতে পারো সু? সুযোধন কয়েক মুহূর্ত এক দৃষ্টে চাহিয়া থাকিয়া কহিল, না দাদা, ভদ্রলোককে কোথাও দেখেছি বলে তো মনে হয় না। সহসা মোহনের মুখে মৃদু হাস্যরেখা ফুটিয়া উঠিল। সে অনুচ্চ স্বরে কহিল, সাবাস, চমৎকার। আমার দৃষ্টিকেও কিছু সময়ের জন্য প্রতারিত করেছে। চমৎকার। সুযোধন বিস্মিত কণ্ঠে কহিল, কে দাদা? হরদয়াল, 10 বার জেল খাটা আসামি, 2 বার খুনের দায়ে অভিযুক্ত হয়েও খালাস পেয়েছে। বর্তমানে সর্বেশ্বর পালিতের ভৃত্য। এই বলিয়া মোহন 8 ও 9 নম্বর বক্সের দিকে চাহিয়া কহিল, ওই দেখো, মাল্টিমিলিয়নিয়ার সর্বেশ্বর পালিত তার একজন কর্মচারীর সঙ্গে 8 নম্বরে বসেছে, কিন্তু 9 নম্বরের অতিথি এখনো উপস্থিত হননি। কে জানে কোন ভাগ্যবান নিমন্ত্রিত হয়েছেন। এদিকে মোহন যখন সুযোধনের সহিত কথা কহিতেছিল তখন বিপুল তরুণী শান্তিকে বলিতেছিল, ওই যে রয়্যাল বক্সে 2 জন ভদ্রলোক বসে রয়েছেন, তাদের তুমি কখনো দেখেছো শান্তি? তরুণী শান্তি ভ্রুকুঞ্চিত মুখে মুহূর্ত কয়েক চাহিয়া থাকিয়া কহিল, কই না তো। বিপুল অপেক্ষাকৃত নত স্বরে কহিল, দক্ষিণ দিকে যিনি বসে আছেন উনি হচ্ছেন অতীতের ভয়াল পুলিশ ত্রাস দস্যু মোহন। আর তার বাম দিকে যে বসে রয়েছে, আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি ও জীবনে প্রায় 100 মানুষকে হত্যা করেছে, কিন্তু একটিবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এমনকি ওর ওপর কর্তাদের এতটুকু সন্দেহ পর্যন্ত নেই। এমন অভিনব ধারায় লোকটা নরহত্যা করে। ওর নাম সুযোধন। তরুণী শান্তি শিহরিয়া উঠিয়া কহিল, মাগো, এমন লোক স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? বিপুল রহস্যময় হাস্যমুখে কহিল, শুধু কি সুযোধনই এমন ওস্তাদ শান্তি? আমার বিশিষ্ট বন্ধু পার্টনার মাল্টিমিলিয়নিয়ার ধনী মিস্টার সর্বেশ্বর পালিতের মতো এমন নিখুঁত বৈজ্ঞানিক প্রথায় নরহত্যা দক্ষের নিকট সুযোধনও শিক্ষানবিশ বলেই মনে হবে। শান্তি প্রবলভাবে চমকিত হইয়া কহিল, এমন লোকের অংশীদার তুমি বিপুল? কাজ নেই আর অধনে। চলো আমরা এই বাংলাদেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাই, যেখানে আমাদের বিবাহ হবে। আমি তোমার সংসারের গৃহিণী সেজে বসবো। এই বলিয়া তরুণী মেয়ে তার বিমুগ্ধ চোখে বিপুলের দিকে কিছু সময় চাহিয়া থাকিয়া পুনশ্চ কহিল, তেমন দিন কবে আসবে বিপুল? বিপুল ঈষৎ বিরক্ত হইয়া কহিল, হবে হবে, সব হবে। এখন অভিনয় দেখতে এসেছি, দেখি, এসো। এমন সময় ড্রপ সিন উঠিয়া গেল। স্টেজের ভিতর হইতে তীব্র স্বরে ঘণ্টার ধ্বনি হইতে লাগিল। সঙ্গে সঙ্গে ভেলভেটের পর্দা উভয় পার্শ্বে অদৃশ্য হইয়া গেল। অভিনয় আরম্ভ হইল। তরুণী শান্তি ও বিপুল অনন্য চিত্ত হইয়া অভিনয় দেখিতে লাগিল। অভিনয় হইতেছিল একটি রোমাঞ্চকর নাটক। নাটকের প্রথম অঙ্কে মাত্র 2টি দৃশ্য ছিল। প্রথম দৃশ্যে এক
ধনবানের তরুণী কন্যা একটি যুবকের সহিত পিতার উদ্যানের নিভৃত অংশে দাঁড়াইয়া আলাপ করিতেছে। তরুণী বলিতেছে, তাহার ধনবান ও অভিজাত গর্বে দর্পী পিতা কিছুতেই একজন অপরিচিত যুবকের সহিত তাহার বিবাহ দিবে না। তখন যুবক কহে, সে অর্ধরাত্রে তোমাকে আমি জোর করিয়া আমার গৃহে লইয়া যাইব। ইহার জন্য আমাকে যদি প্রাণ ত্যাগ করিতে হয় তাহাও শ্রেয় হইবে। তরুণী মনস্থির করিতে পারিতেছিল না। একদিকে স্নেহময় পিতা, অন্যদিকে যুবকের আকর্ষণ। সে কোন দিকে আপনাকে প্রতিষ্ঠা করবে বুঝিতে না পারিয়া যুবককে কয়েকদিনের জন্য অপেক্ষা করিতে বলিতেছে, কিন্তু যুবক কিছুতেই স্বীকৃত হইতেছে না। অবশেষে তরুণী সম্মত হইল। দ্বিতীয় দৃশ্য, গভীর রাত্রি। দস্যু যুবক একদল সহচর লইয়া জমিদার বাড়ি আক্রমণ করিল। এমন সময় সহসা স্টেজ ও অডিটোরিয়াম গভীর অন্ধকারে আচ্ছন্ন হইয়া গেল। অন্ধকারের ভিতর স্টেজ হইতে দস্যুদল কর্তৃক উৎপীড়িত নরনারীগণের আর্ত চিৎকার, সাহায্য প্রার্থনা ইত্যাদিতে সমগ্র দর্শক উত্তেজিত আগ্রহে তীব্র অন্ধকারের ভিতর বসিয়া রইল। প্রায় 5 মিনিট সময় পরে স্টেজ পুনশ্চ আলোকিত হইয়া পড়িল। দর্শকগণ দেখিল দস্যুদল অন্তর্হিত হইয়াছে। সঙ্গে সঙ্গে জমিদার কন্যাও অদৃশ্য হইয়াছে। জমিদার অধীর উৎকণ্ঠায় চারিদিকে কন্যাকে খুঁজিয়া ফিরিতেছেন। এদিকে বিপুলের বক্সের ভিতর তখন অন্য এক দৃশ্যের অবতারণা ঘটিতেছিল। আলো জ্বলিলেই শান্তি দেখিল বিপুল বক্সের ব্যালুস্ট্রেডের উপর মাথা রাখিয়া চক্ষুদয় মুদ্রিত করিয়াছে। সে বিস্মিত হইয়া রাখিল, বিপুল, বিপুল। কোনো উত্তর নাই। তরুণী মেয়ে ভ্রুকুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া বিপুলের পৃষ্ঠে একখানি হাত রাখিয়া ঠেলিতে ঠেলিতে কহিল, এ কি, তুমি ঘুমোচ্ছ বিপুল? তুমি কি? আর কোনো কথা তাহার মুখ হইতে বাহির হইবার সুযোগ রইল না। ঠেলা ঠেলিতে অকস্মাৎ বিপুল করের প্রাণহীন দেহ ব্যালুস্ট্রেডের উপর হইতে মেঝেতে পড়িয়া গেল। শান্তি আর্তস্বরে চিৎকার করিয়া উঠিল। তাহার আর্তকণ্ঠের তীব্র চিৎকার সমগ্র অডিটোরিয়ামের নরনারীগণকে চমকিত করিয়া তুলিল। মোহন ও সুযোধন বিদ্যুৎ বেগে বক্স হইতে বাহির হইয়া অবিলম্বে 3 নম্বর বক্সের ভিতর প্রবেশ করিল এবং তরুণী শান্তিকে চিৎকার করিতে নিষেধ করিয়া দ্রুত বেগে বিপুলের মৃতদেহ একবার পরীক্ষা করিয়া সুযোধনকে কহিল, থিয়েটারের মালিককে অবিলম্বে আসতে বলো। বলো সর্পাঘাতে একজন দর্শকের। এই অবধি বলিয়া সে নীরব হইল। সুযোধন বক্স হইতে বাহির হইয়াই দেখিল মালিক দৌড়াইয়া আসিতেছেন। তিনি মোহনের ইচ্ছানুসারে বক্সের ভিতর দাঁড়াইয়া কোলাহলরত দর্শকবৃন্দকে নিস্তব্ধ হইবার জন্য অনুরোধ করিয়া কহিলেন, এই বক্সের ভদ্রলোক মূর্ছিত হয়েছেন, তাই এর সঙ্গিনী ভয় পেয়ে আপনাদের উৎকণ্ঠিত করেছেন। অভিনয় যেমন চলছিল চলবে। মালিকের আদেশ অনুযায়ী অভিনয় পুনরায় আরম্ভ হইল। এদিকে মোহনের পূর্ব বন্দোবস্ত অনুযায়ী একজন পুলিশ অফিসার, একজন সার্জেন্ট ও সিপাহী সহ নিচে অপেক্ষা করিতেছিলেন। তিনি সুযোধনের মুখে সংবাদ পাইয়া উপরে ছুটিয়া আসিলেন এবং কোনো দর্শক যাহাতে বাহিরে যাইতে না পারে এমনভাবে গোপনে পুলিশের দ্বারায় থিয়েটার বাড়ি অবরোধ করিয়া ফেলিলেন। মোহন 4 নম্বর বক্সের দিকে চাহিয়া অফিসারকে কহিল, আততায়ী বহু পূর্বেই পালিয়েছে। সে ছদ্মবেশে পাশের বক্সে ছিল। আমার বন্ধু অনুসন্ধান করতে বেরিয়েছে। খুব সম্ভব আততায়ীকে পাওয়া যাবে না। শান্তি বিমূঢ় দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়াছিল। সে মোহনের দিকে চাহিয়া কহিল, বিপুল মূর্ছা গিয়েছে না? মোহন বাধা দিয়া কহিল, চুপ করো বালিকা। তোমার বন্ধু মূর্ছিত হয়েছেন না অন্য কিছু তার চিকিৎসক নির্ধারণ করবে। এখন তুমি কোথায় যেতে চাও বলো, আমরা তোমাকে সেখানে পাঠিয়ে দেব। বলো। তরুণী শান্তি দৃঢ় স্বরে কহিল, আমি কোথাও যাব না, আমি এইখানেই থাকব। পুলিশ অফিসার গম্ভীর স্বরে কহিলেন, না, এখানে থাকা চলবে না। এই বলিয়া একজন সহকারীকে আহ্বান করিয়া কহিলেন, ওই মেয়েটিকে একখানা ট্যাক্সি ডেকে দিন, প্রয়োজন হলে ভাড়াও দিয়ে দেবেন। এই বলিয়া তিনি শান্তির দিকে চাহিয়া পুনশ্চ কহিলেন, যাও। শান্তি দ্বিধা করিতেছে দেখিয়া মোহন কহিল, যাও শান্তি, এখানে তোমার থাকা চলবে না। তরুণী শান্তি কহিল, ঠিক করে বলুন বিপুলের কি হয়েছে? যদি মূর্ছিতই হয়েছে তবে ওর মূর্ছা ভাঙাবার চেষ্টা করছেন না কেন? পুলিশ অফিসার বক্সের একটি পাল্লাদার খুলিয়া অঙ্গুলি নির্দেশে পথ দেখাইয়া কহিলেন, যাও। তরুণী শান্তি পর্যায়ক্রমে মোহনের ও অফিসারের মুখের দিকে একবার চাহিয়া কক্ষ হইতে বাহির হইয়া গেল। অফিসার মোহনের দিকে চাহিয়া কহিলেন, কই 8 কি 9 নম্বর বক্সেও তো কোনো দর্শক নেই। ছিল, চলে গেছে। মোহন মৃদু হাস্যমুখে কহিল। অফিসার কহিল, কে ছিল বলতে পারেন?
পারি। 8 নম্বরে ছিলেন মাল্টিমিলিয়নিয়ার সর্বেশ্বর পালিত আর তাঁর একজন কর্মচারী, এবং 9 নম্বরে ছিল মিস্টার পালিতের 2 জন পোষ্য অনুচর। অফিসারের মুখে সম্ভ্রমপূর্ণ আভাস ফুটিয়ে উঠিল। তিনি কহিলেন, ওহো, মিলিয়নিয়ার পালিত, তবে তো আর কোনো কথাই নেই, কারণ মিস্টার পালিতের মতো মহা সম্মানিত ব্যক্তি হচ্ছেন অভিজাত সমাজের ভূষণ। তার মতো ব্যক্তিরা কি কখনো এমন আবহাওয়ায় টিকতে পারেন? মোহনের মুখে মৃদু হাসি ফুটিয়ে উঠিল। সে কহিল, তা তো বটেই। এমন সময় পুলিশের চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স আসিয়া উপস্থিত হইল। চিকিৎসক মৃতদেহ পরীক্ষা করিয়া শীষ দিয়া উঠিলেন, কহিলেন, সর্পাঘাতে মৃত্যু হয়েছে। অফিসার কহিলেন, কি সর্বনাশ, আবার সর্পাঘাত? ইহার পর থিয়েটার বাড়ির পশ্চাৎদ্বার দিয়া হতভাগ্য বিপুলের মৃতদেহ বাহিরে লইয়া গিয়া অ্যাম্বুলেন্সে উঠাইয়া দিল। অ্যাম্বুলেন্স মর্গ অভিমুখে চলিয়া গেল। অভিনয় যেমন চলিতেছিল তেমনি চলিতে লাগিল। দর্শকগণ মোহনলাস কখনো বা হাততালি দিয়া, কখনো বা নানারূপ প্রশংসাসূচক বাক্য উচ্চারণ করিয়া আপনাদের সমর্থন জানাইতে লাগিল। একটা জীবন দ্বীপ যে তাহাদের ভিতর হইতে চিরতরে নির্বাপিত হইয়া গেল, কেহ তাহা জানিতেও পারিল না। সুযোধন ফিরিয়া আসিয়া জানাইল যে আততায়ী হরদয়াল বহু পূর্বেই অন্তর্হিত হইয়াছে। মোহনের রিপোর্ট শুনিয়া অফিসার কহিলেন, অবশ্য আপনি নিশ্চয়ই বুঝতে পারেন মিস্টার গুপ্ত, যে বিপুলবাবুর মৃত্যু সর্পাঘাতে যখন হয়েছে, তখন আততায়ী যদি কেউ থাকে তবে একটি অপরিচিত ও অজ্ঞাত সর্প। দোহাই আপনার, আমাকে যেন আঘাতকারী সর্পকে গ্রেপ্তার করবার জন্য অনুরোধ করবেন না। মোহন গম্ভীর স্বরে কহিল, না, করব না। কিন্তু আপনি এখানে উপস্থিত না থেকে যদি আপনাদের কর্তা মিস্টার বেকার উপস্থিত থাকতেন, তাহলে তিনি অনুরূপ ব্যবস্থা করতেন। কিন্তু যাক ও কথা, আপনার যদি প্রশ্ন শেষ হয়ে থাকে তবে আমরা যেতে পারি বোধহয়। অফিসার ম্লান স্বরে কহিলেন, দেখুন, গত 1 বছরের ভিতর প্রায় 13-14টি লোক সর্পাঘাতে প্রাণ হারিয়েছে। প্রত্যেক কেসেই সর্পাঘাত মন্তব্য করে ফাইল করা হয়েছে। সুতরাং এক্ষেত্রেও যে কোনরূপ ব্যতিক্রম হবে আমি ধারণা করি না মিস্টার গুপ্ত। এই বলিয়া তিনি মুহূর্ত কয়েক নীরব থাকিয়া পুনশ্চ কহিলেন, উত্তম, আসুন এইবার যাওয়া যাক। চলুন, বলিয়া মোহন সুযোধনকে সঙ্গে যাইবার জন্য ইঙ্গিত করিয়া বাহির হইয়া গেল। পরদিন প্রাতে তরুণী মীরার জ্ঞান হইলে সে দেখিল যে পুনরায় তাহাকে ভূগর্ভ কক্ষে আনা হইয়াছে। সে ধীরে ধীরে শয্যার উপর উঠিয়া বসিল। তাহার মস্তকের ভিতর নিদারুণ যন্ত্রণা অনুভূত হইতেছিল। সে ধীরে ধীরে শয্যা হইতে অবতরণ করিয়া পার্শ্ব কক্ষে গমন করিল এবং সেখানে রক্ষিত জলে উত্তম রূপে মাথা ধুইয়া ফেলিল। মীরা সবিস্ময়ে দেখিল একটি অপরিচিত তরুণী মেয়ে চা ও খাবার প্রস্তুত করিতেছে। মেয়েটি উঠিয়া মীরাকে অভিবাদন করিয়া কহিল, আমার নাম তৃপ্তি, আমি আপনার সেবা করবার জন্য নিযুক্ত হয়েছি। এই বলিয়া তরুণী মেয়ে তৃপ্তি মৃদু হাস্য করিল। পুনশ্চ কহিল, আপনার শোবার ঘরে আপনার কাপড় জামা সব রেখেছি, আপনি কাপড় বদলে ফেলুন, এদিকে চা খাবারের আর দেরি নেই। মীরা কোনো কথা না বলিয়া ধীরে ধীরে পার্শ্ব কক্ষে প্রবেশ করিল এবং কাপড় ও পোশাক পরিবর্তন করিয়া একটি চেয়ারের উপর বসিয়া আপন দুর্ভাগ্যের বিষয় চিন্তা করিতে লাগিল। অনতি বিলম্বে পরিচারিকা তৃপ্তি চা ও খাবার লইয়া মীরার নিকট উপস্থিত হইল। মীরার ব্রেকফাস্ট করা শেষ হইলে উচ্ছিষ্ট পাত্রগুলি লইয়া পরিচারিকা তৃপ্তি বাহির হইয়া গেল। মীরা ভাবিতে লাগিল। তাহার মনে একমাত্র এই আশারশ্মি জাগিয়া রহিল যে দেবতা মোহন তাহাকে উদ্ধার না করিয়া শান্ত থাকিবেন না। তাহাকে আমি দাদা বলিয়াছি, তিনি কি অভাগিনীকে উদ্ধার না করিয়া নিশ্চিন্ত থাকিতে পারিবেন? এমন সময় সহসা পদশব্দ শুনিয়া তরুণী মেয়ে সচকিত হইয়া চাহিয়া দেখিল অতি অপরূপ বেশে সজ্জিত হইয়া বৃদ্ধ সর্বেশ্বর পালিত প্রবেশ করিতেছে। সে বিমূঢ় দৃষ্টিতে চাহিয়া রহিল। সর্বেশ্বর পালিত কহিল, কেমন আছো মীরা? মীরা কোনো উত্তর না দিয়া নতমুখে বসিয়া রহিল। সর্বেশ্বর পালিত পুনশ্চ কহিল, আমার প্রশ্ন শুনতে পাওনি মীরা? এই বলিয়া সে একখানি চেয়ারের উপর উপবেশন করিল। মীরা গম্ভীর স্বরে কহিল, শুনতে পেয়েছি মিস্টার পালিত, কিন্তু উত্তর দেবার কোনো প্রয়োজন আছে বিবেচনা করিনি। সর্বেশ্বর পালিতের চক্ষুদয় ধক করিয়া জ্বলিয়া উঠিল। সে চাপা বিদ্রুপ স্বরে কহিল, বিবেচনা করো না? কিন্তু তুমি কি জানো
কার প্রশ্নের উত্তর তুমি অস্বীকার করছো? তরুণী মীরা কাতর স্বরে কহিল, আমি আপনার কোনো অনিষ্ট করিনি। আমার স্বর্গত পিতাও আপনার কোনো ক্ষতি করেনি। তবে কি জন্য আপনি আমাকে এমন যন্ত্রণা দিচ্ছেন? কি করেছি আমি আপনার? সর্বেশ্বর পালিত মৃদু হাস্যমুখে কহিল, যন্ত্রণা দিচ্ছি না? বলিতে বলিতে তাহার মুখে এমন এক জাতীয় হাস্য ফুটিয়া উঠিল, যাহা দেখিলে অতি বড় সাহসীও শঙ্কায় সংকুচিত হইয়া পড়ে। সে পুনশ্চ কহিল, গতবারে আমি তোমাকে সকল রকম স্বাধীনতা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি প্রথম সুযোগেই এক দুর্বৃত্তের সহায়তায় থিয়েটার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে। তবুও এবারে আমি তোমার উপর রুষ্ট হইনি মীরা। তোমার আহারের জন্য সম্ভবপর সকল কিছুই আমি সরবরাহ করেছি। তোমার সেবার জন্য একজন পরিচারিকা নিযুক্ত করেছি। তোমাকে আমি সাধ্যমতো সর্বসুখী করবার প্রয়াস পেয়েছি। তবুও যদি তোমার মন না ভরে, তবে আমি নিরুপায়। মীরা ধীর স্বরে কহিল, কিন্তু কেন আপনি আমাকে বন্দিনী করে রাখবেন? সর্বেশ্বর পালিত গম্ভীর স্বরে কহিল, পূর্বেও বলেছি, আবারও বলছি, শুধু তোমার নিরাপত্তার জন্যই মাত্র কয়েকদিনের জন্য তোমাকে বন্দিনী করতে বাধ্য হয়েছি। মীরা দৃঢ় স্বরে কহিল, মিথ্যা কথা। আমি আপনার ওই নিরাপত্তার ভাঁওতার একটি বর্ণ বিশ্বাস করি না। সর্বেশ্বর পালিত মুহূর্ত কয়েক জ্বলন্ত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, তোমার সাহস আছে বটে, নইলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি সাধ্য হয়নি সর্বেশ্বর পালিতের মুখের ওপর তাকে মিথ্যাবাদী বলে। এই বলিয়া সে ক্ষণকাল নীরব থাকিয়া পুনশ্চ কহিল, সত্য বলতে কি, আমি এমনি গৃহিণী পছন্দ করি। আমি যেমন দুর্দান্ত বন্য পশুর মতো, তুমিও ঠিক তেমনি সিংহিনীর মতো হবে। এই বলিয়া সে নির্লজ্জ স্বরে হাসিয়া উঠিল। তরুণী মীরার মুখে ঘৃণার সমারোহ ফুটিয়া উঠিল। সে কহিল, আপনাকে বিবাহ করার অপেক্ষা মৃত্যু আমার কাছে কাম্য হবে মিস্টার পালিত। আপনি স্থির জানবেন, আপনাকে আমি কখনো বিবাহ করব না। সর্বেশ্বর পালিত সশব্দ হাস্যে মুখর হইয়া কহিল, তুমিও স্থির জেনে রাখো তরুণী মেয়ে, যে সর্বেশ্বর পালিতের ইচ্ছা কখনো ব্যতিক্রম ঘটেনি, এবারেও ঘটবে না। আমি তোমাকে বিবাহ করবই। তরুণী মীরার মুখে অবজ্ঞা হাস্য ফুটিয়া উঠিল। সে কহিল, আপনি কতটুকুই বা নারীকে চেনেন? নারী তার নারীত্ব সতীত্ব ধর্ম বজায় রাখতে যে হাসতে হাসতে প্রাণ বিসর্জন করতে পারে, তা কি জানেন না? সর্বেশ্বর পালিত ব্যঙ্গ হাস্যের সহিত কহিল, জানি দেবী, জানি। আমি অনেক কিছুই জানি তোমাদের সম্বন্ধে, কিন্তু মৃত্যুই কি সবটুকু শাস্তি? তুমি কি জানো না, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আমি করে থাকি। আমি এমন এক জাতীয় সাপের কথা জানি, যার বিষ অঙ্গে প্রবেশ করলে 6 মাস ধরে সর্পাঘাত প্রাপ্ত ব্যক্তির মাংস গা থেকে খসে খসে পড়ে, তবু সে বেঁচে থাকে। শেষে যখন তার হৃৎপিণ্ড খসে পড়ে যায়, শুধু তখনই তার মৃত্যু হয়। তেমন সাপ আমার কাছে 2টো আছে, একবার দেখবে তাদের সুন্দরী। তরুণী মেয়ে আতঙ্কে ঠকঠক করিয়া কাঁপিতেছিল। সে 2 হাতে মুখ চাপিয়া কহিল, আপনি অত্যন্ত নিষ্ঠুর। আপনি শয়তানের শয়তান। বেরিয়ে যান, বেরিয়ে যান, নইলে আমি হার্ট ফেল করে এখনই মারা যাব। যান, যান বলছি। সর্বেশ্বর পালিত চেয়ার হইতে ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। সে বিকৃত হাস্য মুখে কহিল, আশা করি এবার বিবাহ করতে আর কোনো আপত্তি তোমার হবে না। আমার একটু বয়স হয়েছে সত্যি, কিন্তু তেমন বয়স হয়নি যে বয়সে আর বিবাহ করা সমীচীন হয় না। উত্তম, আমি তোমাকে 2 দিন মনস্থির করবার জন্য সময় দিলাম। আজ হতে 3য় দিনে আমি তোমাকে বিবাহ করব। তারপর ব্রহ্মদেশে বেড়াতে যাব। সমুদ্রযাত্রায় তোমার দেহের ও মনের সমস্ত গ্লানি দূর হয়ে যাবে। এই বলিয়া সে ধীর পদে কক্ষ হইতে বাহির হইয়া গেল। তরুণী মীরা 2 হাতে মুখ চাপিয়া শয্যার উপর উপুর হইয়া শয়ন করিল। হতভাগিনী 2 আয়ত চক্ষু ফাটিয়া অশ্রুবন্যা বাহিরে আসিতে লাগিল। তরুণী পরিচারিকা নিঃশব্দে কক্ষের ভিতর প্রবেশ করিয়াছিল। সে ধীর কণ্ঠে কহিল, কেঁদে আর কি হবে মীরাদেবী? আপনি যখন শয়তানের কবলে পড়েছেন, তখন হাহুতাশ করে নিজেকে দুর্বল করা ছাড়া লাভ কি আছে বলতে পারেন? তার চেয়ে এই কারাগার থেকে পালিয়ে যাওয়া সম্ভবপর কিনা আসুন আমরা একটু চেষ্টা করে দেখি। মীরা সবিস্ময়ে তরুণী পরিচারিকার মুখের দিকে চাহিয়া থাকিয়া কহিল,
তুমি আমাকে সাহায্য করবে? তোমাকে না মিস্টার পালিত আমার রক্ষী হিসাবে এখানে রেখেছেন? পরিচারিকা মৃদু হাস্যমুখে কহিল, তা আমি অস্বীকার করছি নে মীরা দেবী। তবে কয়েকটা টাকা দিলেই কি মানুষের মনে ন্যায়, ধর্ম, মমতা, পাপ, পুণ্য সবকিছু ধ্বংস করা চলে? না না না, আমি যদি পূর্বে বুঝতে পারতাম যে আমাকে এমনভাবে একটি নিরীহ তরুণীকে, দেবীকে এক শয়তানের অঙ্কুশায়িনী করবার জন্য পাহারা দিতে হবে, তাহলে আমি কিছুতেই সম্মত হতাম না মীরা দেবী। আসুন। তরুণী মীরা ঈষৎ কম্পিত পদে উঠিয়া দাঁড়াইল এবং পরিচারিকার দিকে চাহিয়া কহিল, বলো ভাই, কি করতে হবে? পরিচারিকা মৃদু হাস্যমুখে কহিল, কিছুই করতে হবে না, আপনি শুধু আমার সঙ্গে আসুন। আমরা দেখব এই পাতালপুরি থেকে বেরিয়ে যাবার কোনো সুযোগ আছে কিনা। তরুণী পরিচারিকার পশ্চাতে তরুণী মেয়ে মীরা আশান্বিত হৃদয়ে বাহির হইয়া গেল। মোহন অতিশয় গম্ভীর মুখে ড্রয়িং রুমের সম্মুখে প্রশস্ত বারান্দার উপর পদচারণা করিতে করিতে সুযোধনের সহিত কথা কইতেছিল। সে বলিতেছিল, আশ্চর্য ব্যাপার সু, আমাদের সকল প্রচেষ্টা যে এমনভাবে ব্যর্থ হয়ে যাবে, আমরা যে কিছুতেই মীরাকে উদ্ধার করতে পারলাম না, এর চেয়ে পরমাশ্চর্যের বিষয় কি আছে সু? সুযোধন ধীর স্বরে কহিল, এখনো 3 দিন সময় অবশিষ্ট আছে দাদা। আমরা যেভাবে কর্মতৎপর হয়েছি, আশা করি। বাধা দিয়া মোহন কহিল, লক্ষ লক্ষ টাকা মূল্যের স্বর্ণতাল শেষে কি শয়তান সর্বেশ্বর পালিতের পাপ ক্ষুধায় আহুতি দেবে? না না, আমি কিছুতেই তা হতে দেব না, দিতে পারি না সু। সুযোধন কহিল, আপনি কি সাংকেতিক মানচিত্রখানার পাঠোদ্ধার করেছেন দাদা? মোহন শান্ত কণ্ঠে কহিল, করেছি। আমি বিমূঢ় হয়ে পড়েছি। বৈজ্ঞানিক বসু এমন নিখুঁতভাবে এই যক্ষের ধারের স্থান নির্দিষ্ট করে সাংকেতিক ভাষায় লিপিবদ্ধ করে গেছেন, আমি যেন চোখের উপর দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে আমরা যদি মীরাকে সময় উদ্ধার করতে না পারি। তাছাড়া আমি বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়েছি, শয়তান সর্বেশ্বর মীরাকে সিভিল ম্যারেজ অনুযায়ী বিবাহ করবার জন্য স্থির প্রতিজ্ঞ হয়েছে। সে যদি মীরাকে উদ্ধার করবার পূর্বেই বিবাহ করে, তাহলে কি অবস্থা দাঁড়াবে একবার কল্পনা করতে পারো সু? ভারতবর্ষের কোনো আদালতেই আর আমরা শয়তানকে দণ্ডিত করতে পারবো না। সুযোধন কহিল, একমাত্র বিপুল বাবুই বোধহয় মীরা দেবীর সংবাদ জানতেন। শয়তান তাকেও হত্যা করেছে। মোহন গম্ভীর স্বরে কহিল, আর জানে 2 জন সু, শয়তান পালিতের সহচরদ্বয় দিবদাস আর হরদয়াল। আমি স্থির করেছি আজ রাত্রে আমি 2 জনের মধ্যে একজনকে বন্দি করে এখানে আনব, তারপর ভগবান আমাকে মার্জনা করুন। হতভাগা স্বীকৃতি আদায় করবার জন্য প্রয়োজন হলে জীবনে কখনো যা করিনি, হত্যা করতেও দ্বিধা করব না। সুযোধনের মুখভাব প্রফুল্ল হইয়া উঠিল। সে কহিল, আমাকে আদেশ দিন দাদা, হতভাগা দিবদাসকে গ্রেপ্তার করে আনি। মোহন মুহূর্ত কয়েক স্থির দৃষ্টিতে সুযোধনের দিকে চাহিয়া কহিল, পারবে সু? উত্তম, কিন্তু একটা বিষয়ে তোমাকে বিশেষ সতর্ক হতে হবে ভাই। সুযোধন বিস্মিত দৃষ্টিতে চাহিয়া কহিল, কোন বিষয়ে দাদা? সর্বেশ্বর পালিতের সাপের দংশন থেকে সু। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আজ পর্যন্ত সর্পাঘাতে যতগুলি হতভাগ্য প্রাণ দিয়েছে দিবদাস এবং হরদয়াল, এই 2 জনই সেগুলোর জন্য দায়ী। এই 2 জন হত্যাকারীকে যে পর্যন্ত না ফাঁসির দড়িতে ঝুলাতে পারছি, সে পর্যন্ত আমার আর শান্তি নেই সু। এই বলিয়া মোহন অস্বাভাবিক গম্ভীর মুখে বসিয়া রইল। সুযোধন কহিল, একমাত্র সর্বেশ্বর পালিত মুখ্যভাবে ওইসব হত্যার জন্য দায়ী দাদা। আমার ইচ্ছা যায় পালিত আর তার সহচর 2 জনকে বিলম্বিত অনিশ্চিত রায়ের জন্য আদালতে না পাঠিয়ে পদানত কুকুরের মতো হত্যা করি। মোহন ধীর কণ্ঠে কহিল, শান্ত হও সু। একবার যখন অতীতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, তখন আর তোমার হাত দুটোকে রক্তাক্ত করো না সু। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, অবিলম্বে মীরাকে উদ্ধার করতে হবে, নইলে শয়তান পালিত যদি একবার বিবাহ করে বসে, তবে আমাদের প্রত্যেকটি চেষ্টা ব্যর্থ হয়ে যাবে ভাই। সুযোধন কহিল, আশ্চর্য ব্যাপার দাদা, হতভাগা পালিতের উপর আমরা সর্বক্ষণ দৃষ্টি রেখেছি। সে যখনই বাইরে গেছে আমাদের লোক তাকে অনুসরণ করেছে, কিন্তু তাকে একবারের জন্য বন্দিনী মীরা দেবীর কাছে যেতে দেখিনি।
আমরা পালিতের বাসগৃহের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে অনুসন্ধান করেছি। আমরা সন্তুষ্ট হয়েছি শয়তান মীরা দেবীকে আপন গৃহে বন্দিনী করে রাখেনি। আর কোথায় এমন নিরাপদ স্থান সে বেছে নিলে বিষয়কর নয় কি দাদা? মোহন কইল, আমি ও বিষয়ে বহু চিন্তা করেছি সু। আমার ধারণা পালিত এমন কোনো ভূগর্ভ কক্ষ নির্মিত করেছে, এবং করেছে হয় তার বাড়ির ভিতর নয় বাড়ি সংলগ্ন কোনো মুক্ত স্থানে। আমরা শত চেষ্টাতেও আবিষ্কার করতে পারছি না। সুযোধন কহিল, আপনার ধারণাই সত্য দাদা, কিন্তু গোপনে দিবদাসের স্বীকৃতি ছাড়া আমি আর গত্যন্তর দেখছি না। এই বলিয়া সে ক্ষণকাল নীরবে চিন্তা করিয়া কহিল, আমার মনে এই শঙ্কাও জন্মেছে যে আমরা মীরাদেবীকে উদ্ধার করবার পূর্বেই যদি সে তাকে বিবাহ করে ফেলে, তাহলে আমরা তা প্রতিরোধ করব কোন উপায়ে? মোহন মৃদু হাস্যমুখে কহিল, আমি সেদিকেও সাবধানতা অবলম্বন করেছি সু। মীরাকে পালিত একমাত্র সিভিল ম্যারেজ আইন অনুযায়ী বিবাহ করতে পারে, তাছাড়া আর সব প্রথাই আইনত সিদ্ধ হবে না। সুতরাং আমি গতকাল থেকে কলকাতায় সিভিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে বিলাসকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছি সু। বিলাসের ওপর আমার আদেশ আছে যে মুহূর্তে সে সর্বেশ্বর পালিতকে মীরার সঙ্গে দেখবে, কোনো বাধা না মেনে সে যেন তৎক্ষণাৎ মীরাকে আমার ছোট মোটরখানায় তুলে নিয়ে চলে আসে। পালিত যদি বাধা দিতে যায় তাহলে তার মুখে এমন একটি প্রচণ্ড ঘুষি বসিয়ে দেবে যেন হতভাগা অবশিষ্ট দিনটির জন্য হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে থাকে। সুযোধন সম্ভ্রমপূর্ণ দৃষ্টিতে মোহনের দিকে চাহিয়া থাকিয়া কহিল, আপনার দৃষ্টিতে কোনো কিছুই এড়ায় না দাদা। আপনার এই সর্বমুখী প্রতিভার জন্যই আজ দেবতার অপেক্ষাও এদেশে পূজনীয় হয়ে উঠেছেন। মোহন ব্যস্তভাবে উঠিয়া দাঁড়াইল, কহিল, তোমার চাটুবাক্য থাকসু। এই বলিয়া সে কক্ষ হইতে বাহির হইয়া যাইবার জন্য উদ্যত হইয়া পুনশ্চ কহিল, সর্বেশ্বর পালিতের বাড়ির পশ্চাতে একটা মুক্ত স্থান আছে, তা জানো সু? ওই মুক্ত স্থানের অব্যবহিত পাশ দিয়ে সুরধ্বনি বয়ে গেছে, তাও নিশ্চয়ই লক্ষ্য করেছ সু। আমি একবার ওই স্থানটি পরীক্ষা করতে যাচ্ছি। সুযোধন ব্যগ্র কণ্ঠে কহিল, আমি কি সঙ্গে যাব দাদা? মোহন মুহূর্ত কয়েক চিন্তা করিয়া কহিল, উত্তম, তুমি তাহলে জাহাজের খালাসির ছদ্মবেশ ধরে এসো, আমিও ওই একই ছদ্মবেশ ধারণ করতে যাচ্ছি। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে সে কক্ষ হইতে বাহির হইয়া গেল। প্রায় 20 মিনিট সময় পরে দুইজনে সাধারণ জাহাজের খালাসি রমাপ্রসাদের পশ্চাৎ দ্বার দিয়া রাজপথে বাহির হইয়া পড়িল। তাহারা কিছুদূর অগ্রসর হইলে একজন কহিল, আমাদের একমাত্র রিক্সা ছাড়া আর কোনো জনে বেমানান দেখা বেশু, আর এত দূর পথ হেঁটে যাওয়া কষ্টকর ও সময় সাপেক্ষ, অতএব। এই বলিয়া ছদ্মবেশী মোহন একটি রিক্সাওয়ালাকে আহ্বান করিয়া এবং একটি ঠিকানা বলিয়া দিয়া যাইবার জন্য আদেশ দিল। কিছু সময় পরে রিক্সা গঙ্গা তীরে সর্বেশ্বর পালিতের বাড়ির পশ্চিম দিকে উপস্থিত হইলে ছদ্মবেশী মোহন ও সুযোধন অবতরণ করিল ও রিক্সাওয়ালাকে আশাতীত রূপে পুরস্কৃত করিয়া বিদায় দিল। ছদ্মবেশী মোহন ও সুযোধন অল্প দূর উত্তরমুখে গমন করিয়া গঙ্গার ধারে উপবেশন করিল এবং তাহাদের নিকট হইতে কয়েক বেশি দূরে অপেক্ষমান একটি ঝোপের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া ছদ্মবেশী মোহন কহিল, শঙ্কর পাহারা দিচ্ছে, অর্থাৎ সর্বেশ্বর পালিত এখন বাড়িতেই আছে সু। সুতরাং আমাদের অতিশয় সতর্ক হয়ে কাজ করতে হবে। সুযোধন একবার ছদ্মবেশী শঙ্করের দিকে চাহিয়া কহিল, আমরা অসময়ে এসেছি দাদা। সহসা মোহন দ্রুত কণ্ঠে নত স্বরে কহিল, চুপ, সর্বনাশ, সর্বেশ্বর পালিত যে এদিকে আসছে। এক কাজ করো সু, নির্বিকার দৃষ্টিতে গঙ্গার দিকে চেয়ে থাকো। পালিত যদি কোনো প্রশ্ন করে আমি তার উত্তর দেব। সর্বেশ্বর পালিত একটি লাঠির উপর ভর দিয়া আসিতেছিল। সে ছদ্মবেশী মোহন ও সুযোধনের নিকট আসিয়া সহসা দাঁড়াইয়া পড়িল এবং এক দৃষ্টে তাহাদের দিকে কিছু সময় চাহিয়া থাকিয়া কহিল, এখানে তোমরা কি করছো শুনি? ছদ্মবেশী মোহন খালাসি সুলভ প্রথায় অভিবাদন করিয়া কহিল, আমাদের পাঁচির জন্য অপেক্ষা করছি বুড়ো কর্তা। বুড়ো কর্তা? সর্বেশ্বর পালিত ক্রোধে প্রজ্বলিত হইয়া কহিল, কি আমি বুড়ো বলে বিদ্রুপ করা হচ্ছে? জানো আমার বয়স কত? জানো আমি এই বয়সে বিবাহ করতে পারি? খালাসিরবি মোহন হাসিতে লাগিল।
অরে হালিম, শোন শোন, বুড়া মিয়া বলে কি শোন, বলে এই বয়সে আবার বিবাহ করতে পারেন। সর্বেশ্বর পালিত ক্রোধে অধীর হইয়া কহিল, ফের যদি আমার মুখের উপর হাসবি তাহলে এক লাঠিতে তোর মাথা ভেঙে দেবো। চুপ কর হতভাগা। মোহন কৃত্রিম ভয়ে আতঙ্কিত হইবার অভিনয় করিয়া কহিল, না বুড়ো কর্তা, এইবারটির জন্য আমাকে ক্ষমা ঘেন্না করুন। আমি খোদার কাছে আর্জি পেশ করছি, তিনি যেন আপনার আরো 2-4 বার শাদি করবার সুযোগ করে দেন। সর্বেশ্বর পালিত অপেক্ষাকৃত শান্ত হইয়া কহিল, কে তোমরা? মোহন কহিল, আমরা খালাসি কর্তা। কোন জাহাজের খালাসি? সর্বেশ্বর প্রশ্ন করিল। মোহন কহিল, এচ এচ এলিফ্যান্টার বুড়ো কর্তা। আমাদের জাহাজ পরশু আবার রেঙ্গুন যাত্রা করবে, তাই এই 2 দিন ছুটিতে ঘুরে বেড়াচ্ছি। সর্বেশ্বর পালিত আগ্রহ ভরে কহিল, বর্মার জাহাজ পরশু ছাড়বে? হ্যাঁ বুড়ো কর্তা। ছদ্মবেশী মোহন সমর্থন জানাইল। সর্বেশ্বর পালিত মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া গম্ভীর মুখে কহিল, তোমরা আমার জায়গায় বসে কি করছো? মোহন বিস্ময় প্রকাশ করিয়া কহিল, তোমার জায়গা বুড়ো কর্তা? সর্বেশ্বর পালিত ক্রুদ্ধ স্বরে কহিল, ফের যদি বুড়ো কর্তা বলবি তবে তোর ঘাড় ভেঙে দেবো একটা লাঠির ঘায়ে। এই বলিয়া সে লাঠিখানা উপর দিকে ঈষৎ তুলিয়া ধরিল। ছদ্মবেশী মোহন 2 পা কৃত্রিম ভয়ে পিছাইয়া গিয়া কহিল, তুমি তো বড় সর্বনেশে কর্তা। না, আর বুড়ো বলবো না, কিন্তু সত্যি কি কর্তা আবার শাদি করবে ঠিক করেছো? সর্বেশ্বর পালি সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া কহিল, কে তোরা? এই বলিয়া সে একবার পশ্চাৎ দিকে চাহিয়া দেখিল, কিন্তু কোথাও কাহাকে দেখিয়া না পাইয়া পুনশ্চ কহিল, আমার সঙ্গে আয়, কথা আছে। এই বলিয়া সে তাহার বাড়ির দিকে 2 পা করিয়া ফিরিয়া দাঁড়াইল। দেখিল উভয় খালাসি তাহার পশ্চাতে আসিতেছে। সর্বেশ্বর পালিত কোনো কথা আর না বলিয়া যথাসম্ভব দ্রুত পদে তাহার গৃহ অভিমুখে যাইতে লাগিল। ছদ্মবেশী মোহন ও সুযোধন তাহাকে অনুসরণ করিতে লাগিল। সর্বেশ্বর পালিতের পশ্চাতে ছদ্মবেশী মোহন ও সুযোধন তাহার বাড়ির ভিতর প্রবেশ করিল। সর্বেশ্বর তাহাদের লইয়া তাহার ড্রয়িং রুমে প্রবেশ করিল এবং কক্ষের দ্বার বন্ধ করিয়া দিয়া কহিল, বস তোরা, ওই সোফাটার ওপর বস। আদেশ মতো মোহন ও সুযোধন সোফার উপর কুণ্ঠিত ভঙ্গিতে উপবেশন করিল। মোহন কৃত্রিম ভয়ের সহিত কহিল, ও কি কর্তা, দ্বার বন্ধ করলে কেন? ভয় নেই, কথা আছে। এই বলিয়া সর্বেশ্বর পালিত তাহাদের সম্মুখে একখানি চেয়ারে উপবেশন করিল এবং ক্ষণকাল তীক্ষ্ণ দৃষ্টিতে খালাসি বেশি মোহন ও সুযোধনের দিকে চাহিয়া থাকিয়া পুনশ্চ কহিল, তোরা কিছু নগদ টাকা উপার্জন করতে চাস? এই ধর, তোদের প্রত্যেককে আমি 10 টাকা করে দেব, সম্মত আছিস? মোহন খুশির ভান করিয়া কহিল, 10 টাকা তোমাদের দেবে কর্তা? আরে এ যে প্রায় 1 মাসের তলব কর্তা, সত্যি দেবে? কি করতে হবে আমাদের? পালিত কহিল, প্রকৃতপক্ষে কিছুই করতে হবে না। হ্যাঁ, তোরা নাম সই করতে পারিস। মোহন কৃত্রিম ভয়ের ভান করিয়া কহিল, ও বাবা, হ্যান্ড নোটে সই করতে হবে নাকি? না কর্তা, তো মুই করতে পারবো না। একবার হ্যান্ড নোটে সই করে আমার দাদা সর্বস্ব খুইয়েছে। সর্বেশ্বর পালিত কঠিন স্বরে কহিল, চুপ, তোদের হ্যান্ড নোটে সই করতে হবে না। আচ্ছা শোন, তবে বুঝিয়ে বলি তোদের। এই বলিয়া সে মুহূর্ত কয়েক দ্বিধা করিয়া পুনশ্চ কহিল, আমি বিয়ে করব, তোরা তার সাক্ষী হবি। আমাদের বিয়ের রেজিস্ট্রি খাতায় একটা নাম সই করে দিবি, ব্যাস, আর কিছু নয়। আর আমি তোদের প্রত্যেককে একখানা করে 10 টাকার নোট দেব। কেমন, সম্মত আছিস? ছদ্মবেশী মোহন মুহূর্ত কয়েক বোকার মতো চাহিয়া থাকিয়া কহিল, তাহলে সত্যিই তুমি বিয়ে করবে কর্তা না? বেশ, করো। মরবে তুমি, বুড়ো বয়সে তরুণী মেয়ে বিয়ে করে তার মুখে একটু হাসি ফোটাতে সর্বশান্ত হতে হবে, দেখো। তবু সে মুখে এতটুকু হাসি দেখতে নারবে কর্তা। সর্বেশ্বর পালিত সহসা উদার কণ্ঠে কহিল, আরে রেখে দে তোর তরুণী মেয়ে,
আমার লাখো লাখো টাকা ভরা সিন্ধুক আর ব্যাংকের খাতা দেখলে কত তরুণী মেয়ে হেসে হেসে দম ফেটে মরে যাবে। হাসবে না? ছদ্মবেশী মোহন নির্বিকার ভাব দেখাইয়া কহিল, তবে তুমি তরুণী মেয়ে দেখনি কর্তা। সোনার উপায় বুড়োর খিদে মেটে সত্যি, কিন্তু তরুণী মেয়ের মনের খিদে মেটে না। মর্গে, সে তুমি যা বুঝবে। এখন বলো, কখন তোমার বিয়ে হবে? এখনই। এই বলিয়া সর্বেশ্বর পালিত কক্ষ মধ্যস্থ টেলিফোন রিসিভার তুলিয়া লইয়া কানে লাগাইয়া একটি নম্বর চাহিল ও কয়েক মুহূর্ত পরে রিসিভার মুখে কহিল, কে? রেজিস্ট্রার বটব্যাল? হ্যাঁ, আমি পালিত। আপনি অবিলম্বে খাতাপত্র নিয়ে চলে আসুন। হ্যাঁ, আপনার সব কিছু আমি তৈরি করে রেখেছি। আসবো মাত্র পাবেন। কত দেরি হবে? 10 মিনিট। উত্তম। এই বলিয়া সে রিসিভার নামাইয়া রাখিয়া ছদ্মবেশী মোহনের দিকে চাহিয়া কহিল, আধ ঘন্টার ভিতর সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোর নাম? ছদ্মবেশী মোহন দ্বিধাহীন কণ্ঠে কহিল, তপন দাস। সর্বেশ্বর পালিত এই প্রথম হাস্য করিল। সে বিকৃত হাস্যমুখে কহিল, বেশ নাম। তোরা একটু বস, আমি তোদের জন্য চা দিতে বলি। এই বলিয়া সে ড্রয়িং রুম হইতে বাহির হইয়া দ্বার পুনশ্চ বন্ধ করিয়া দিল। সর্বেশ্বর পালিত বাহির হইবা মাত্র ছদ্মবেশী মোহন এক লাফে টেলিফোনের নিকট গিয়া রিসিভার তুলিয়া লইয়া পুলিশ হেড অফিসের নম্বর সংযোগ চাহিল ও মুহূর্ত পরে নত স্বরে কিছু সময় কথা বলিয়া ধীরে ধীরে রিসিভার নামাইয়া রাখিল। মোহন দ্বারের নিকট গিয়া দ্বার ঠেলিয়া বুঝিল দ্বার বাহির হইতেই চাবি বন্ধ হইয়াছে। সে পুনশ্চ আপনার আসনে ফিরিয়া গিয়া নত স্বরে কহিল, শয়তান আমাদের সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেনি, তাই দ্বার চাবি বন্ধ করে গেছে। সুযোধন ধীর কণ্ঠে কহিল, বিবাহ বন্ধ করা কি যাবে দাদা? মোহনের মুখে রহস্যময় হাসি ফুটিয়া উঠিল। সে কহিল, শয়তান রেজিস্ট্রারকে নিজ গৃহে এনে বিবাহ করবে বন্দোবস্ত করেছে। এ সন্দেহ আমার মনেও জেগেছিল সু। আজ যদি না দৈবক্রমে এই বিবাহে সাক্ষী হওয়ার জন্য আমন্ত্রিত হতাম, তাহলে কিছুতেই বিবাহ বন্ধ করা যেত না সু। আমি তাই ভাবি, এমনি এক একটা সন্ধিক্ষণে এই বিশ্বজগতের একজন যে নিয়ন্ত্রা আছেন, তা যেমন সন্দেহাতীত রূপে প্রমাণিত হয়ে যায়, এমন আর কিছুতেই হয় না সু। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরব থাকিয়া পুনশ্চ কহিল, তুমি প্রশ্ন করেছ এই বিবাহ বন্ধ করা যাবে কিনা। উত্তরে আমি শুধু একটা কথা বলতে চাই, আমি জীবনে কখনো নরহত্যা করিনি। আর যদি প্রয়োজন দেখা দেয় তবে তার ব্যতিক্রম ঘটাতেও দ্বিধা করব না সু। এমন একটা নারকীকে হত্যাতে পুণ্য আছে, পাপ নেই, কিন্তু তার প্রয়োজন বোধহয় হবে না। এমন সময় ড্রয়িং রুমের দ্বার মুক্ত হইয়া গেল। সর্বেশ্বর পালিতের সহিত একজন ভৃত্য 2 কাপ চা ও কিছু বিস্কুট লইয়া প্রবেশ করিল। সর্বেশ্বর পালিতের আদেশক্রমে ভৃত্য ছদ্মবেশী মোহন ও সুযোধনের হস্তে চায়ের কাপ 2টি ও বিস্কুটের প্লেটটি তুলিয়া দিয়া বাহির হইয়া গেল। ছদ্মবেশী মোহন কহিল, কর্তা, তোমার দয়ার শরীর। এই বলিয়া সে চায়ের কাপে চুমুক দিল। একটি মোটর থামিবার শব্দ হইলে সর্বেশ্বর পালিত দ্রুত পদে বাতায়নের নিকট গিয়া দাঁড়াইল। তাহার মুখ হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। সে ছদ্মবেশী মোহনের দিকে ফিরিয়া কহিল, শিগগির চা খেয়ে নে তোরা, সাহেব এসে পড়েছেন। অনতিবিলম্বে কোট প্যান্টে ভূষিত সহকারী রেজিস্ট্রার মিস্টার বটব্যাল প্রবেশ করিলেন ও মিস্টার পালিতের সহিত সহর্ষে করমর্দন করিয়া কহিলেন, একটি প্রবাদ বাক্য আছে না, যে সাধ আছে সাধ্য নেই, কিন্তু আপনার সাধও আছে সাধ্যও আছে। হ্যাঁ, ভালো কথা। কই ব্রাইট, অর্থাৎ কোনে কই? আমার দেরি করবার সময় নেই। তাছাড়া কই আমার ফি কই? সর্বেশ্বর পালিতে চক্ষু দুটি মুহূর্তের জন্য জ্বলিয়া উঠিল। পর মুহূর্তে সে হাস্যমুখে কহিল, সব ঠিক আছে। এই বলিয়া সে পকেট হইতে একতারা নোট বাহির করিয়া মিস্টার বটব্যালের প্রসারিত হস্তের উপর রাখিয়া দিয়া কহিল, এবার হয়েছে তো মিস্টার বটব্যাল? মিস্টার বটব্যাল হাস্যমুখে কহিলেন, ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু দুজন সাক্ষী না হলে বিবাহ আইন সিদ্ধ হবে না তো। যেমন করে হোক দুজন লোককে অস্থির হবেন না মিস্টার বটব্যাল। এই বলিয়া পালিত ছদ্মবেশী মোহন ও সুযোধনের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া পুনশ্চ কহিল, ওই দেখুন কেমন অপরূপ সাক্ষী সংগ্রহ করে রেখেছি।
মিস্টার বটব্যাল কিছু বলিবার পূর্বে ছদ্মবেশী মোহন সর্বেশ্বর পালিতের সম্মুখে আসিয়া হস্ত প্রসারিত করিয়া, আমাদের টাকা? সর্বেশ্বর পালিত রুষ্ট স্বরে কহিল, আগে কাজ হোক তবে পাবি। সেটি হবে না কর্তা। এই বলিয়া ছদ্মবেশী মোহন নির্বোধের মতো হাস্য করিতে লাগিল। পুনশ্চ কহিল, সেটি হবে না কর্তা। সাহেব যদি পায় তবে মুইও পাব, আর মুই দোস্তিও পাবে। বটব্যাল সাহেব বিস্ফারিত দৃষ্টিতে অপরূপ পরিচ্ছদে ভূষিত খালাসি বেশি মোহন ও সূর্যোদনের দিকে চাহিয়াছিলেন। তিনি কহিলেন, দিয়ে দিন ওদের ফি মিস্টার পালিত। দেখছেন না, ওরা টাকা না পেলে কিছুতেই সাক্ষী হতে চাইছে না। আর এসব কাজে টাকা না ছড়ালে কার্যোদ্ধার হয় না বন্ধু। মিস্টার পালিত ক্ষুব্ধ রোষে ফুলিতে ফুলিতে ছদ্মবেশী মোহন ও সুযোধনকে 10 টাকার 2খানি নোট দিয়া কহিল, হয়েছে তো? ছদ্মবেশী মোহন আকর্ণ বিস্তৃত হাস্য করিয়া কহিল, কুত্তার আমার দয়া শরীর। ও বাবা, এ তুমি কোন পাতালে নিয়ে এলে কুত্তা? শেষে কি দম বন্ধ হয়ে মরে যাব? ছদ্মবেশী মোহন ভূগর্ভ কক্ষে প্রবেশ করিবার সময় কহিল। তরুণী মীরা আপন অদৃষ্টের কথা চিন্তা করিতেছিল। সহসা তাহার কক্ষের দ্বার মুক্ত হইবার শব্দে চমকিত হইয়া শয্যার উপর উঠিয়া বসিল। দেখিল বৃদ্ধ সর্বেশ্বর পালিতের পশ্চাতে একজন দেশীয় সাহেব ও 2 জন জাহাজের খালাসি প্রবেশ করিতেছে। মীরা মুহূর্ত কয়েক কঠিন দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, কি চাও তোমরা? কি জন্য এখানে এসেছ? সর্বেশ্বর পালিতের মুখ ক্রোধে বিকৃত হইয়া গেল। সে কহিল, তোমাকে বিবাহ করতে এসেছি সুন্দরী। লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসো, নইলে। তরুণী মীরা দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া শয্যা হইতে উঠিয়া দাঁড়াইল এবং মিস্টার বটব্যালের দিকে চাহিয়া কাতর কণ্ঠে কহিল, জিজ্ঞাসা করি, আপনিও কি এই শয়তানের সাহায্যকারী হয়ে এসেছেন? আপনিও কি একটা অনাথা মেয়ের মুখের দিকে চেয়ে বুঝবেন না যে এই শয়তান আমাকে চুরি করে এনে জোর করে বিবাহ করতে ইচ্ছা করছে? কেন কেন আমি কি অপরাধ করেছি? সর্বেশ্বর পালিত মিস্টার বটব্যালের দিকে চাহিয়া মৃদু হাস্যমুখে কহিল, আপনাকে তো বলেছি যে মেয়েটির মস্তিষ্ক একটি বিকৃত হয়েছে। আমি শুধু দয়া পরবশ হয়ে শয়তান কা মুখ লম্পট চোর, কে তোর দয়া চায়? আমাকে মুক্তি দে, আমি বাঁচি। শয়তান, তুই কি ভেবেছিস দেবতা মোহনের হাত থেকে নিষ্কৃতি পাবে কখনো? সর্বেশ্বর পালিত সক্রোধে কহিল, আমি জানি শয়তানিকে কিভাবে বশীভূত করতে হবে। এই বলিয়া সে একগাছা হান্টার কক্ষের এক কোণ হইতে তুলিয়া লইয়া মিস্টার বটব্যালের দিকে চাহিয়া কহিল, আপনি নিজের কাজ আরম্ভ করুন। শয়তানি যদি এতটুকু বাধা দেয় তবে ওর পিঠের চামড়া এক চাবুকে ফাটিয়ে দেব। মিস্টার বটব্যাল তাহার পকেট হইতে একটি ক্ষুদ্র পুস্তক বাহির করিয়া পাঠ করিতে উদ্যত হইলেন। এমন সময় ছদ্মবেশী মোহন সম্মুখে দাঁড়াইয়া কহিল, একটু থামুন কুত্তা। এই বলিয়া সে ক্রুদ্ধ পালিতের দিকে চাহিয়া কহিল, জিজ্ঞাসা করি কুত্তা, তুমি কি এই লড়কিকে জোর করে বিয়ে করতে চলেছ? সর্বেশ্বর পালিত ক্রুদ্ধ স্বরে কহিল, চুপ কর কুত্তা, তোকে টাকা দিয়েছি, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে এক চাবুকের ঘায়ে ঠান্ডা করে দেব। সর্বেশ্বর পালিত কিছু বুঝিবার পূর্বেই মোহন তাহার হাত হইতে হান্টারটা কাড়িয়া লইল, অবলীলাক্রমে 2 টুকরো করিয়া ফেলিল। সে নির্বোধের মতো হাসিতে হাসিতে কহিল, তা হবে না কুত্তা। মেয়েটির যদি মত না থাকে তবে জোর করে শাদি করলে সুখ হবে না কুত্তা। এই বলিয়া সে মীরার দিকে ফিরিয়া কহিল, কি গো মেয়ে, তুমি কি বুড়োকে শাদি করবে না? মীরা কিছু বলিবার পূর্বেই সর্বেশ্বর পালিত পশ্চাৎ হইতে ছদ্মবেশী মোহনকে সজোরে ধাক্কা দিবার সময় কহিল, সরে দাঁড়া কুত্তা। কিন্তু মোহন এতটুকু না হেলিয়া মুখ ফিরাইয়া হাস্যমুখে কহিল, আহা, তোমরা তো তারা কিসের বলো তো কুত্তা। এই বলিয়া সে ছদ্মবেশী সুযোধনের দিকে চাহিয়া চক্ষুর ইঙ্গিত করিলে সে সকলের অলক্ষ্যে বাহির হইয়া গেল। সর্বেশ্বর পালিত তপ্ত ক্রোধে জ্বলিয়া উঠিল। সে চিৎকার স্বরে কহিল, মিস্টার বটব্যাল, এই কুত্তাকে জুতোর ঠোক করে সিধে করে দিন তো। দাঁড়িয়ে দেখছেন কি? মিস্টার বটব্যাল কহিলেন, দেখছি সত্যি ব্রাইড বিকৃত মস্তিষ্ক না আপনি? সর্বেশ্বর পালিত সক্রোধে কহিল, বটে, তবে কি জন্য আপনাকে 1000 টাকা ফি দিয়েছি?
বিচার করবার জন্য? নিন, আপনার কাজ শেষ করে চলে যান, তারপর আমি দেখছি এই শয়তানি তেজ কদিন থাকে। মিস্টার বটমবেল পুনশ্চ পুস্তকখানি পাঠ করিবার জন্য উদ্যত হইলে মোহন কহিল, আরে তোমরা তো তারা কিসের বলো তো কুত্তা। বলিতে বলিতে আচম্বিতে মিস্টার বটমবেলের হাত হইতে পুস্তকখানি ছিনাইয়া লইয়া হাসিতে হাসিতে পকেটে রাখিল। মিস্টার বটমবেল সক্রোধে ছদ্মবেশী মোহনের উপর ঝাঁপাইয়া পড়িলেন, কহিলেন, তোর এত বড় সাহস আমার হাত থেকে! এই অবধি বলিয়া তিনি সহসা কাতর কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, কাতর স্বরে বলিতে লাগলেন, ছাড় ছাড়, আমার হাড় ভেঙে গেল বাবা, উড়ে! সর্বেশ্বর পালিত ক্রোধে অন্ধ হইয়া কক্ষের একটি চাবিবন্ধ আলমারি হইতে একটি রিভলভার বাহির করিয়া ছদ্মবেশী মোহনের দিকে উদ্যত হইয়া ধরিয়া রহিল। চুপ করে দাঁড়া হতভাগা, নইলে তোকে খুন করব আমি। এমন সময় কক্ষের দ্বারদেশে হইতে মিস্টার বেকার গম্ভীর স্বরে কহিলেন, হ্যান্ডস আপ পালিত, সারেন্ডার। সর্বেশ্বর পালিত চমকিত হইয়া ফিরিয়া দাঁড়াইল, দেখিল মিস্টার বেকার ও তাহার পশ্চাতে কয়েকজন সার্জেন্ট উদ্যত রিভলভার হস্তে দাঁড়াইয়া রহিয়াছে। সর্বেশ্বর পালিত, আমি আপনাকে নারী হরণ এবং নরহত্যার উদ্যমের জন্য গ্রেফতার করলাম। এই বলিয়া মিস্টার বেকার ইঙ্গিতে একজন সার্জেন্টকে আদেশ দিলেন। পর মুহূর্তে সর্বেশ্বর পালিতের হস্তদ্বয় লৌহ বলয় দ্বারা আবদ্ধ হইল। মিস্টার বেকার ছদ্মবেশী মোহনকে চিনিতে না পারিয়া তাহার একজন সহকারীকে কহিলেন, মিস্টার গুপ্ত কোথায় দেখুন। মোহন মৃদু হাস্যমুখে মিস্টার বেকারের সম্মুখে দাঁড়াইয়া কহিল, সালাম হুজুর, অধীনকে কি আপনি চিনতে পারছেন না? মিস্টার বেকার মুহূর্ত কয়েক স্তম্ভিত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সহসা খালাসি বেশি মোহনের একটি হাত চাপিয়া ধরিয়া কহিল, মাই গড মোহন, তুমি খালাসি ছদ্মবেশে এখানে এসেছো, আর তোমাকেই পালিত গুলি করতে চলেছিল? ভয় নেই বন্ধু, ভয় নেই। পালিত আমাকে ফায়ার করবার পূর্বেই আমি ওকে আয়ত্তে নিয়ে আসতাম। এই বলিয়া মোহন একবার তরুণী মীরার দিকে চাহিয়াই নীরব হইয়া পড়িল। তরুণী মীরা বিস্মিত বিহবল দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল ও শুনিতেছিল। সে কাঁপিতে কাঁপিতে মোহনের পায়ের নিকট বসিয়া পড়িয়া কহিল, এইবার চিনেছি, এইবার বুঝেছি এই অভাগিনীর জন্য কার প্রাণ অমন কেঁদে উঠেছিল। মোহন মীরাকে দাঁড় করাইয়া কহিল, ওঠো মীরা, আগামী পরশু এলিফ্যান্ট জাহাজে আমাদের রেঙ্গুন যাত্রা করতে হবে। ব্রহ্মদেশে তোমার জন্য রাজার সম্পদ অপেক্ষা করছে কোন। তোমার স্বর্গত পিতা তোমাকে রাজকন্যার মতো ধনবতী করে গেছেন মীরা। এখন এসো, এই পাপ কক্ষ থেকে বার হয়ে যাই। মিস্টার বেকারের আদেশে সার্জেন্টগণ বন্দীকে লইয়া বাহির হইয়া গেল। মোহন কহিল, দুঃখ, এই নরহত্যাকারী শয়তানকে শুধু একবারই ফাঁসি দেওয়া যাবে। মিস্টার বেকার কহিলেন, এর সহকারীগণ কোথায় মোহন? মোহন মৃদু হাস্যমুখে কহিল, যখন মূলকে গ্রেপ্তার করেছ তখন শাখা প্রশাখা আপনা হতেই আয়ত্তে আসবে বন্ধু, কিন্তু আর দেরি করা চলে না, এসো যাই। এই বলিয়া তরুণী মীরার দিকে চাহিয়া কহিল, এসো মীরা, তোমার মাসি মাতার কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসি।